আসসালামু আলাইকুম। এইচএসসি 26 আজকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের জৈব রসায়নের একদম শেষ একটা ক্লাসে। তো আমি আজকে তোমাদের জন্য নতুন। আজকে আমি একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই। আমি হচ্ছে ডক্টর মারিফুল ইসলাম, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছি। আমি তোমাদের অন্তর ভাই, তারপর হচ্ছে রিজভি, ওদের ফ্রেন্ড। ঠিক আছে? তো এর আগের ক্লাসগুলা মাইনুল নিচ্ছে। খুব সুন্দর করে ক্লাসগুলো শেষ হইছে। আজকে আমরা কি করব বলতো? একটা ফিনিশিং টাচ দিয়ে দিব। জৈব রসায়ন জানি মাইনুল খুবই ভালো একটা ক্লাস নিচ্ছে, কতগুলো ক্লাস নিচ্ছে। এখন আমরা একটা ফিনিশিং টাচ দেব, এর মাধ্যমে আমাদের জৈব রসায়ন ইনশাল্লাহ আজকে শেষ করার চেষ্টা করব। তো যারা যারা আছো একটু আমাকে রেসপন্স করো, আমার কথাগুলা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, সবকিছু ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, আর একটা কাজ করো, পড়াশোনা কখনোই একা একা করা যায় না, করা যায়? কি করবা, তোমার যত ফ্রেন্ড আছে ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। আমরা দ্রুত ক্লাসটার মধ্যে ঢুকে যাব। ওকে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, নিশা চলে আসছে আমার ফার্স্ট। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কেমন আছো তোমরা বলো তো? মনে হয় আজকে তোমাদের সাথে আমার ফার্স্ট ক্লাস, তাই না? আচ্ছা, সমস্যা নাই। আরো অনেক ক্লাস সামনে পাবা, আরো ভালো করে জানা হবে, চেনা হবে। তখন আমার স্টুডেন্ট গুলোকে আমি একদম নাম ধরে ধরে ডাকতে পারবো। ঠিক আছে? ক্লাস নিতে নিতে আস্তে আস্তে তোমাদের সাথে আমাদের ইন্টারাকশন হয়ে যায়। এই ক্লাসগুলা যারা রেগুলার করে তাদের সাথে মোটামুটি, যেমন আমি 25 ব্যাচ বলো, 24 ব্যাচ বলো, এখানে অনেকগুলো স্টুডেন্টকে আমি মোটামুটি চিনি, আমি মুখে মুখে চিনি, তাই না? তোমাদেরকে চিনে ফেলবো ইনশাল্লাহ, সমস্যা নাই। হ্যাঁ, করতে পারবো না কেন? অবশ্যই করতে পারবো। তোমাদের ক্লাস করার নেওয়ার জন্য তো আমি এখানে চলে আসছি, তাই না? আচ্ছা, একটু আমাকে বলো, আমাকে মাইনুল বলছিল মানে এর আগে, মানে এসিডের আগ পর্যন্ত মাইনুল শেষ করছিল, তাহলে আজকে আমি এসিডের পর থেকে পড়ানো শুরু করব। ঠিক আছে তো, তাই না? আচ্ছা, এক কাজ করো, দ্রুত ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও যেন ক্লাসটা মিস করা না যায়। আচ্ছা, পড়াশোনাটা হচ্ছে যে ওই যে মোমবাতির আগুন আছে না, এই আগুনের মতো। তুমি যদি এক মোমবাতি থেকে আরেক মোমবাতিতে আগুন দাও, ঠিক আছে, আগুনটা কি শেষ হবে? আগুন কখনো শেষ হবে না। ঠিক আছে, মোমবাতিটা শেষ হতে পারে কিন্তু আগুন শেষ হবে না, লাইট কখনো শেষ হবে না। তো তোমরাও সেই লাইটটাকে করো, ছড়ায় দাও। ওকে, ফ্রেন্ড যারা আছে তাদেরকে মেনশন করে দাও। এই তো, এই যে প্রত্যাশা মেনশন শুরু করছে, গুড। তোমরাও মেনশন করে দাও। আচ্ছা, দেখো, পড়াশোনা একটা সিস্টেমেটিক ওয়েতে করার চেষ্টা করবা। আমি একটু 2 মিনিট 3 মিনিট কথা বলি, হ্যাঁ? ওরা আসুক। আচ্ছা, একটা সিস্টেমেটিক ওয়েতে পড়ার চেষ্টা করবা। কখন হচ্ছে যে গাধার মতো পড়বা না। এখন গাধার মতো পড়তে বলতে কি বোঝায়? তুমি বইটা সামনে আছে, তুমি বইয়ের এ টু জেড সব পড়ে ফেললা। ঠিক আছে? এখন কথা হচ্ছে যে তোমার বইয়ের এ টু জেড তুমি পড়বা। পড়ার মাঝখানে কিছু আছে ইম্পর্টেন্ট জিনিস, ওগুলো তোমার আন্ডারলাইন করতে হবে। তোমরা যদি একটা কাজ করো, মানে এখন তো তোমরা এইচএসসি 26, বইটাকে সুন্দর করে গুছানো না, তাহলে তোমার মেডিকেলের প্রিপারেশন 50% কাভার হয়ে যায়। তো চেষ্টা করবা আমাদের বইটা যেন একদম মানে একদম প্রিপেয়ার্ড থাকে। প্রিপেয়ার্ড বলতে কিভাবে আমরা প্রিপারেশন নিব একটু বলি তোমাকে, হ্যাঁ? তুমি বইটা পড়বা, পড়ে তুমি যেগুলো তোমার কঠিন লাগতেছে বা হচ্ছে যে একটু ইম্পর্টেন্ট লাইন, এগুলো তুমি দাগায় রাখবা। এরপর কি করবা, আমরা তোমাদেরকে দাগানো বই দিব, ওই দাগানো বইটা দাগাবাই। ঠিক আছে? এখানে তুমি মার্কিং করবা। এরপরে আমরা কি করি বলতো, একটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে আমরা হচ্ছে যে অনুশীলনীগুলো আমরা সলভ করে থাকি, তাই না? তো অনুশীলনী দেখবা অনেকগুলাই সহজ থাকে, এগুলো তুমি পারো। এর মধ্যে যেগুলো যেগুলো কঠিন থাকে বা একটু ট্রিকি কোয়েশ্চেন থাকে, ওগুলো তুমি মার্ক করে রাখবা। ঠিক আছে? অ্যান্সারে না, মানে বলতেছি যে মার্ক করে রাখবা অত নম্বর, যেন পরীক্ষার আগের দিন তুমি যদি মনে করো রিভিশন দাও, তো ওইগুলাই কঠিনগুলাই তোমার রিভিশনে আসবে। আরেকটা কথা, এখন কিছু এক্সট্রা ইনফরমেশন লাগে। কেমিস্ট্রির জন্য এত বেশি লাগে না, কিন্তু কিসের জন্য লাগে বলতো? আমাদের বায়োলজির জন্য লাগবে। কারণ বিগত 3-4 বছর ধরে আমরা দেখতেছি এক্সট্রা ইনফো থেকে, মানে অন্য বই থেকে আমাদের তো কি করতে হবে বলতো? মেইন বইটা পড়ার সাথে সাথে কি করব আমরা, একটা মানে আরটিডির মনে করো বই আছে, ঠিক আছে, একটা এক্সট্রা একটা বই তুমি পড়লা, ওখান থেকে কিছু এক্সট্রা ইনফরমেশন দেখবা তুমি পারো না, ওগুলো কি করবো তো, বইয়ের এই যে খালি জায়গা আছে না, এগুলোর মধ্যে লিখে রাখবা, অথবা স্টিকি নোট দিয়ে অ্যাড করে রাখবা। এই যে তুমি বইটাকে প্রিপেয়ার করে রাখতেছো না, এটা কি করবে বলতো, তুমি যখন রিভিশন দিবা তখন তোমার খুবই ইজি হয়ে যাবে। এবং মেডিকেল প্রিপারেশন এটাতে তোমার 50% কাভার হবে, বিশ্বাস করো। ঠিক আছে? তো আমাদের প্রথম চাহিদা কি থাকবে বলতো, বইটাকে একদম প্রিপেয়ার করে রাখা। অনেকে আমরা বই পড়তে অনীহা দেখাই, এটা করা ঠিক না। তুমি মেডিকেল বলো, ভার্সিটি বলো, আমাদের এডমিশনের জন্য বইটা অবশ্যই অবশ্যই মাস্ট। তো বইটাকে প্রথমে প্রিপেয়ার করে রাখার চেষ্টা করো। ওকে। আচ্ছা, ঠিক আছে, চলো আজকে আমরা শুরু করি। ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিড।
মাইনুল ভাই কই? মাইনুল ভাই আসবে, কমেন্টে চলে আসবে, দেখবা হুট করে চলে আসবে, ঠিক আছে? তখন তুমি মাইনুল ভাইকে খুঁজে পাবা, সমস্যা নাই। আচ্ছা, আজকে আমরা এসিড থেকে শুরু করবো, ঠিক আছে? কার্বক্সিলিক অ্যাসিড। এখন প্রত্যেকটা আমাদের জৈব যৌগের যে ফাংশনাল গ্রুপ, কার্যকরী মূলক আছে, সেগুলো আমাদের চিনতে হবে। এখন আমরা যদি বলি কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে? কার্বক্সিলিক অ্যাসিডের আমরা কার্যকরী মূলক জানি। কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক হচ্ছে COOH, ঠিক আছে? এটা তার কার্যকরী মূলক। তো এটাকে যদি সুন্দর করে আমরা ফিগার দিতে চাই, ঠিক আছে? ফিগার দিলে এর স্ট্রাকচারাল ইউনিট হবে এরকম, ঠিক আছে? সি, তার এখানে একটা ও, এখানে একটা খালি হাত, এখানে হচ্ছে যে OH তৈরি হবে। তো এটা হচ্ছে যে অ্যাসিডের কার্যকরী মূলক। আচ্ছা, তো আমরা অ্যাসিডের কার্যকরী মূলক জানি। এস্টারের কার্যকরী মূলক কি আমরা জানি? এস্টারের কার্যকরী মূলক হচ্ছে যে COOR। মানে কি? আর মানে হচ্ছে যে একটা অ্যালকাইল মূলক, ঠিক আছে? এখানে যে এইচটা আছে না, এইচটা আমরা কি করব? সরায় দিব। সরায় দিয়ে আমরা এখানে কি করে দেব? তো একটা আর মূলক মানে অ্যালকাইল মূলক ঢুকাই দিব। তাহলে সেটা কি হয়ে যাবে? তো এস্টার হয়ে যাবে। তাহলে দেখো তো ভাইয়া, এই যে আমরা এস্টারের যে কার্যকরী মূলকটা দিচ্ছি, ঠিক আছে, এটা কার সাথে সম্পর্কিত বলতো? অ্যাসিডের সাথে মিল আছে, তাই না? অ্যাসিডের শুধুমাত্র এইচ এর পরিবর্তে আমরা আর দিয়ে দিচ্ছি। তাহলে আমরা কি বলতে পারি বলতো? এস্টার হচ্ছে যে অ্যাসিডের জাতক। এখন জাতক বলতে আমরা কি বুঝি? মনে করো কোন একটা যৌগ থেকে যে জিনিসটা উৎপন্ন হবে সেটাকে আমরা বলে থাকি জাতক। তাহলে এস্টারটা দেখতে পাচ্ছিস না কার থেকে তৈরি হচ্ছে বলতো? আমাদের অ্যাসিড থেকে তৈরি হচ্ছে। তাই আমরা বলবো এস্টারকে আমরা বলবো অ্যাসিডের জাতক বলবো, ঠিক আছে? অ্যামাইড, অ্যামাইডের কার্যকরী মূলক আমরা জানি। অ্যামাইডের কার্যকরী মূলক হচ্ছে যে CONH2, ঠিক আছে? CONH2, এটা হচ্ছে তার কার্যকরী মূলক। তাহলে দেখো এখানে যে OH ছিল, এই যে C ডাবল বন্ড O, ঠিক আছে, এখানে আমরা NH2 দিয়ে দিচ্ছি, ঠিক আছে? NH2, তার মানে কি OH যেটা ছিল অ্যাসিডের কোনটা ছিল বলতো? OH, এটার পরিবর্তে আমরা কি ঢুকাই দিচ্ছি বলতো? NH2 দিয়ে দিচ্ছি, তাই না? তাহলে আমরা এখানেও দেখতে পারতেছি অ্যামাইডটাও কি বলতো? অ্যাসিড থেকে তৈরি হচ্ছে। তাই আমরা বলবো এস্টার এবং অ্যামাইড কার জাতক বলতো? অ্যাসিডের জাতক, ঠিক আছে? এস্টার বলো আর কি বলতো? অ্যামাইড, এটা হচ্ছে যে অ্যাসিডের জাতক। তাহলে প্রথমেই আমাদের কি জানতে হবে? আমাদের জৈব যৌগের কার্যকরী মূলকগুলা জানতে হবে। ওকে, আচ্ছা, আমরা তাহলে একটু নিচে যাই। এই যে কিভাবে জাতক আসছে ব্যাখ্যা দেওয়া হয়ে গেছে, এইটা একটু পড়বো। আমরা একটু জেনে নেওয়ার মধ্যে চলে আসি। এখানে কিছু এমসিকিউ আমাদের দাগাতে হবে, পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখো, এই দেখো লাল পিঁপড়া এবং ভিমরুলের গ্ল্যান্ডে, ঠিক আছে, ওরা কি করে? একটা বিষ তৈরি করে থাকে। ওই গ্ল্যান্ডের মানে আমরা জানি সব ধরনের গ্ল্যান্ড বিষ মানে কি বলতো? এটা একটা এনজাইম বা হরমোন হতে পারে, তাই না? এগুলো একটা প্রোটিন সাবস্টেন্স। তো এই প্রোটিনটা গ্ল্যান্ড কোথেকে হবে? গ্ল্যান্ড থেকে তৈরি হয়। ওই গ্ল্যান্ডে কি থাকে বলতো ভাইয়া? ফর্মিক অ্যাসিড থাকে, ঠিক আছে? তাই লাল পিঁপড়া এবং ভিমরুলের গ্ল্যান্ড তাকে ফর্মিক অ্যাসিড থাকে। ফর্মিক অ্যাসিডের সংকেত আমরা জানি HCOOH, এটাকে বলা হয় ফর্মিক অ্যাসিড, ঠিক আছে? মূলত এটা লাল পিঁপড়াতে পাওয়া যায় বলেই এটাকে মিথানোয়িক অ্যাসিডকে আমরা কি বলি বলতো? ফর্মিক অ্যাসিড বলে থাকি, ঠিক আছে? পিঁপড়ার ল্যাটিন শব্দ কি? ফর্মিকা, সেখান থেকে আমরা বলি এটাকে ফর্মিক অ্যাসিড। ওকে, আচ্ছা, এখন ভিনেগার, ভিনেগার শব্দটা আমরা কোথায় পড়ছি? কর্মমুখী রসায়নে আমরা যখন পিকলিং, পিকলিং মানে আচার তৈরি করার পদ্ধতিকে আমরা বলছিলাম পিকলিং, ঠিক আছে? ওইখানে আমরা কি করি? সরিষার তেল অথবা ভিনেগারের মধ্যে আমরা কি করি বলতো? শশা বলো বা আম বলো, টক জিনিসগুলো এগুলো আমরা চুবাই রাখি না, সেটাকে আমরা কি বলছিলাম? পিকলিং বলতেছিলাম। তো পিকলিং এর জন্য কি দরকার? হয় সরিষার তেল অথবা ভিনেগার দরকার, ঠিক আছে? ওই ভিনেগারটা আসলে কি বলতো? 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিড। এখন অ্যাসিটিক অ্যাসিডের সংকেত আমরা জানি CH3, ঠিক আছে? COOH, এটাকে বলা হয় অ্যাসিটিক অ্যাসিড। তাহলে অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10%, ঠিক আছে, 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিড থাকলে সেটাকে আমরা বলবো ভিনেগার বলবো, ঠিক আছে? আর বাকি কতটুকু থাকে বলতো? বাকি থাকে হচ্ছে যে 94 থেকে আমাদের 90% পানি থাকে, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে অ্যাসিটিক অ্যাসিডের বা ভিনেগারের যদি শতকরা সংযুক্তি বলি, শতকরা সংযুক্তিতে আমাদের অ্যাসিডিক থাকে 6 থেকে 10% আর পানি থাকে কত বলতো? 94 থেকে 90% পানি থাকে, ঠিক আছে? প্রশ্নে ভালো করে দেখবে কি চাইছে? পানি চাইছে না অ্যাসিটিক অ্যাসিড চাইছে? ওকে, আচ্ছা, আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, যেমন হচ্ছে নরম কাঠের যদি আমরা এটাকে পাতন করি, নরম কাঠটাকে পাতন করলে এটার মধ্যে আমরা কি পাই? পাইরোলিগনিয়াস অ্যাসিড পাই, ঠিক আছে? এই পাইরোলিগনিয়াস অ্যাসিডের মধ্যে 8 থেকে 10% কি থাকে? অ্যাসিটিক অ্যাসিড থাকে। তুমি জাস্ট মনে রাখবা পাইরোলিগনিয়াস অ্যাসিডে 8 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিড থাকে।
আর যদি আমরা বিশুদ্ধ এসিটিক অ্যাসিডকে 16.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটাকে আমরা জমায়ে ফেলি, ঠিক আছে, বরফের মতো জমায়ে ফেলি, তখন সেটাকে হবে একটা ক্যালাস তৈরি করবে, ঠিক আছে। তাই সেটাকে আমরা কি বলে থাকি, গ্লেসিয়াল এসিটিক অ্যাসিড বলা হয়। দেখতে পারছো এসিটিক অ্যাসিডের কতগুলো আমরা জিনিস পাচ্ছি, একটা হচ্ছে ভিনেগারে এসিটিক অ্যাসিড আছে, আরেকটা আমরা পড়ছি পাইরোলিগনিয়াস এসিটিক অ্যাসিড আছে, আরেকটা আমরা বলছি এই এসিটিক অ্যাসিডটা যখন কি থাকে বলতো ক্যালাস আকারে থাকে, তখন সেটাকে আমরা বলি গ্লাসিয়াল এসিটিক অ্যাসিড, ঠিক আছে। এই যে 3 নম্বরটা, এটা একটা স্টার্ট দিয়ে রাখো, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা বাটার বা মাখন খাই না, এখন মাখন কি আমরা কর্মমুখী রসায়নের মধ্যে কিন্তু পড়ছিলাম, কি করি বলতো, দুধটাকে আমরা কি করি বলতো, এটাকে ঘুটাই, ঠিক আছে। এটাকে ঘোটালে তখন কি হয় বলতো, এখান থেকে যে পানির অংশটা এটা বের হয়ে যায়, শুধুমাত্র কি থাকে চর্বি এবং প্রোটিনের অংশটা দানাদার হিসেবে থাকে, সেটাকে আমরা কি বলছিলাম, বাটার বা মাখন বলছিলাম, তাই না। এই বাটার বা মাখনে কি থাকে বলতো, বিউটানোয়িক অ্যাসিড থাকে। তাহলে কয় কার্বন বিশিষ্ট বিউটানোয়িক অ্যাসিড, বিউট মানে 4, তাহলে কয়টা কার্বন আছে এই অ্যাসিডে, 4টা কার্বন আছে, ঠিক আছে। তাহলে বাটার বা মাখনে কি থাকে, বিউটানোয়িক অ্যাসিড থাকে। ওকে, আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস এগুলো পড়বা হচ্ছে যে, এই দেখো আমাদের একটা হচ্ছে যে স্টিয়ারিক অ্যাসিড, ঠিক আছে। স্টিয়ারিক অ্যাসিডে কয়টা কার্বন থাকে এটা প্রশ্ন আসে। স্টিয়ারিক অ্যাসিডে 18টা কার্বন থাকে। কয়টা কার্বন থাকে, 18টা কার্বন থাকে, তাই সেটাকে বলা হয় অক্টাডেকানোয়িক অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা, আরেকটা আছে যে আমাদের কি বলতো পামিটিক অ্যাসিড, এটার মধ্যে কয়টা কার্বন থাকে, এটার মধ্যে থাকে 16টা কার্বন, ঠিক আছে, 16টা কার্বন, তাই এটাকে আমরা বলি হেক্সাডেকানোয়িক অ্যাসিড বলে থাকি। ওকে, তাহলে কোনটা থেকে কয়টা কার্বন থাকে, স্টিয়ারিক অ্যাসিডে 18টা, পামিটিক অ্যাসিডে 16টা, এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। আমি একটু স্লো আগাচ্ছি প্রথম দিকে, কারণ তোমরা সবাই যেন চলে আসো, ঠিক আছে, পরবর্তীতে দেখবা হচ্ছে যে শেষ হয়ে যাবে। আচ্ছা, দেখি প্রশ্ন কি কি আছে। অর্গানিক পারি না, ক্লাসগুলা করো, দেখবা অর্গানিক ইনশাল্লাহ পারবা, এত ভয় পাওয়ার কিছু নাই। অর্গানিক তোমরা শুধু শুধু ভয় পাও, তুমি যদি একটু বেসিকটা মাথার মধ্যে ঢুকাই ফেলতে পারো, আর যদি মনে করো ওই যে অনুশীলনী সলভ করে ফেলতে পারো, একদম বস, ঠিক আছে। আচ্ছা, চলো শুরু করি আমরা। কার্বক্সিলিক অ্যাসিডের সংজ্ঞা, আগেই বলছিলাম আমরা কি জানি, জৈব যৌগের কার্যকরী মূলক জানতে হবে, যদি COOH, ঠিক আছে, এই মূলকটা থাকে সেটাকে আমরা কি বলবো, তো আমরা আমরা কার্বক্সিলিক অ্যাসিড মূলক বলে থাকি, ঠিক আছে। তাহলে আমাদের অবশ্যই কি থাকতে হবে, COOH থাকতে হবে, এক বা একাধিক যে কোনো সংখ্যক থাকতে পারে। ওকে, আচ্ছা, এখন চলে আসি আমরা ফ্যাটি অ্যাসিডের মধ্যে। দেখো এই দেখো ফ্যাটি অ্যাসিড, মনে রাখবা ফ্যাটি অ্যাসিড কখন আমরা বলবো, যখন যার মধ্যে একটা মাত্র COH থাকবে, কয়টা বলতো, একটা মাত্র কার্বক্সিলিক অ্যাসিড মূলক থাকবে, তাকে আমরা কি বলবো, ফ্যাটি অ্যাসিড বলবো, ঠিক আছে। মনোকার্বক্সিলিক অ্যাসিড বলি, এই মনোকার্বক্সিলিক অ্যাসিডটি হচ্ছে কি বলতো, ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে। তাহলে এটা কি, ফ্যাটি অ্যাসিডের মধ্যে কয়টা কার্বক্সিলিক অ্যাসিড থাকে, একটা COH থাকে, ঠিক আছে। দেখো এই যে আমরা পামিটিক অ্যাসিড, ঠিক আছে, পামিটিক অ্যাসিডের মধ্যে কয়টা কার্বন ছিল, 16টা কার্বন ছিল, ঠিক আছে। এই দেখো এক, আর এখানে 14, কত 15, আর একটা কত 16, তাহলে 16টা কার্বন, এর সাথে আমাদের কি আছে, একটা মাত্র COH আছে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা বলবো পামিটিক অ্যাসিড বলবো। স্টিয়ারিক অ্যাসিডও দেখো একটা মাত্র COH আছে, তাহলে এটা কি একটা ফ্যাটি অ্যাসিড, পামিটিক অ্যাসিড স্টিয়ারিক অ্যাসিডটা ফ্যাটি অ্যাসিড। আচ্ছা, তো এই ফ্যাটি অ্যাসিডকে আবার দুইটা ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। দুইটা ভাগে কি আছে, একটা হচ্ছে যে সম্পৃক্ত আর একটা অসম্পৃক্ত। আমরা জৈব যৌগে প্রথমেই পড়ছিলাম সম্পৃক্ত মানে তার মধ্যে কোনো পাই বন্ধন থাকবে না, সবগুলো কি থাকবে, সিগমা বন্ধন থাকবে, ঠিক আছে। অসম্পৃক্তর মধ্যে একটা না একটা অবশ্যই কি থাকবে, পাই বন্ধন থাকবে, সেটাকে আমরা বলে থাকি অসম্পৃক্ত। যেমন আমরা জৈব যৌগের মধ্যে পড়ছিলাম অ্যালকেন হচ্ছে যে সম্পৃক্ত, অ্যালকিন এবং অ্যালকাইন ছিল অসম্পৃক্ত। তাহলে এই দেখো সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের মধ্যে কোনো কি থাকবে না বলতো, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের মধ্যে কোনো আমাদের কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে না, সবগুলা একক বন্ধন থাকবে। তাহলে উদাহরণগুলো কি কি আছে বলতো, প্রোপানোয়িক অ্যাসিড, মানে কি কয়টা কার্বন থাকবে, 3টা কার্বন, ঠিক আছে। প্রোপানোয়িক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, পামিটিক অ্যাসিড। স্টিয়ারিক অ্যাসিড থাকে 18টা কার্বন, পামিটিক অ্যাসিড থাকে 16টা কার্বন, একটু আগে দেখাই দিছি, তাই না। আচ্ছা, এখন চলে আসি আমরা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে। অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড মানে কি, এটার মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকবে, ঠিক আছে। দেখো কি কি উদাহরণ দেওয়া আছে, অ্যাক্রিলিক অ্যাসিড, দেখো এখানে দ্বিবন্ধন আছে, ঠিক আছে। অলিক অ্যাসিড, লিনোলিক অ্যাসিড, আরেকটা লিখে রাখো লিনোলেনিক অ্যাসিড, ঠিক আছে, 4 নম্বর লিখো লিনোলেনিক, ঠিক আছে, লেনিক, লিনোলেনিক অ্যাসিড, ঠিক আছে। এটাকে বলা হয় ওমেগা 6, এর অপর নাম হচ্ছে যে ওমেগা 6, ঠিক আছে। আর লিনোলিক অ্যাসিডকে বলা হয় ওমেগা 3, এটাকে বলা হয় ওমেগা 3, ঠিক আছে। এটা জাস্ট লিখে রাখো, ঠিক আছে। তো এগুলাকে আমরা বলবো অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে। অ্যাক্রিলিক অ্যাসিড, ওলিক অ্যাসিড, লিনোলিক অ্যাসিড, আর একটা লিনোলেনিক অ্যাসিড। ওকে, আচ্ছা, এখন আমরা
এই যে কার্বোহাইড্রেটের সাধারণ প্রস্তুতি পর্ব। তো এখানে একটা বলা আছে, দেখো জারণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা অ্যালকোহল তৈরি করতে পারি। আচ্ছা, জারণের একটা সিরিয়াল আছে, আমি একটা সিরিয়াল তোমাদেরকে লিখে দিই বরং, ঠিক আছে? একটা সিরিয়াল আছে। প্রথমে আমরা যদি অ্যালকেনকে জারিত করি, ঠিক আছে, এখানে লিখি, এই এত মোটা। আচ্ছা, প্রথমে আমরা যদি অ্যালকেনকে জারিত করি, আচ্ছা এটা যদি আমরা অ্যালকেন, ঠিক আছে, অ্যালকেনকে জারিত করতেছি, বুঝছো? অ্যালকেনকে জারিত করলে আমরা পাই অ্যালকোহল, ঠিক আছে? কি পাই? অ্যালকোহল পাই। অ্যালকোহলকে আবার যদি আমরা জারিত করি তাহলে আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে যে অ্যালডিহাইড অথবা কিটোন, ঠিক আছে? অ্যালডিহাইড অথবা কিটোন পাবো, ঠিক আছে? অ্যালডিহাইড অথবা কিটোনকে যদি আবার আমরা জারিত করি তাহলে আমরা পাবো অ্যাসিড অথবা অ্যাসিডের জাতক, যে কোনো একটা জাতক হতে পারে। COX দিলাম, X মানে হ্যালাইড, ঠিক আছে? যে কোনো জাতক হতে পারে। এটা হচ্ছে যে জারণ। এটা উল্টা দিলে কি হবে বলতো? বিজারণ করলে আমরা উল্টা পাবো, ঠিক আছে? আচ্ছা, তো এটা আমাদের মনে রাখতে হবে একটু। এখন আরেকটা বিষয় দেখো, আমরা কি করতেছি, এটা দেখো, এটা কি বলতো ভাইয়া? এটা হচ্ছে যে কার্বনিল মূলক বা অ্যালডিহাইড কিটোন, ঠিক আছে? এখন আমরা এখানে শুধুমাত্র অ্যালডিহাইড, নট কিটোন, শুধুমাত্র কি বলতো? অ্যালডিহাইড। শুধুমাত্র অ্যালডিহাইড থেকে আমরা ডিরেক্টলি কি করতে যাচ্ছি বলতো? ডিরেক্টলি হচ্ছে যে আমরা অ্যালকেন তৈরি করতে যাচ্ছি। এটা থেকে আমরা ডিরেক্টলি অ্যালকেন তৈরি করব, ঠিক আছে? অ্যালকোহল না হয় ডিরেক্টলি অ্যালকেন তৈরি করব। তো এখানে আমাদের একটা কি লাগে বলতো? বিজারণ লাগে। কি বিজারণ হবে এটাকে? এটাকে বলা হয় ক্লিমেনসন বিজারণ। কি বলা হয় এটাকে? ক্লিমেনসন বিজারণ। ক্লিমেনসন, আরে এই বোর্ডটা একটু সমস্যা। ক্লিমেনসন বিজারকের মাধ্যমে আমরা কি করে থাকি? বিজারিত করে থাকি, ঠিক আছে? এটা যখন অ্যালকেন চ্যাপ্টারটা পড়ছিল না, ওইখানে কিন্তু আমরা পড়ছি অ্যালডিহাইড থেকে কি তৈরি করতেছি? অ্যালকেন তৈরি করতেছি। ক্লিমেনসন বিজারকে কি থাকে বলতো? জিঙ্ক অ্যামালগাম, ঠিক আছে? জিঙ্ক অ্যামালগাম আর হচ্ছে যে আমাদের গাঢ় HCl, ঠিক আছে? এটা লাগছিল আমাদের ক্লিমেনসন বিজারক। আরেকটা জিনিস ছিল বিজারণ, ঠিক আছে? দেখো তো এটা কি অ্যাসিডের জাতক না? ঠিক আছে, আমরা কি করতেছি? অ্যাসিডের জাতক থেকে, ভালো করে দেখো, অ্যাসিডের জাতক থেকে কি করতেছি বলতো? অ্যালডিহাইড তৈরি করতে যাচ্ছি। অ্যাসিডের জাতক থেকে অ্যালডিহাইড তৈরি করতে যাচ্ছি। এখানে যদি আমরা বিক্রিয়াটা কি সবসময় মানে কন্টিনিউয়াসলি দিয়ে থাকি তাহলে এটা হবে এক সময় জাতক থেকে কি হবে? অ্যালডিহাইড কিটোন, এরপর কি হবে? অ্যালকোহল তৈরি হবে, ডিরেক্টলি অ্যালকোহল পেয়ে যাব। বুঝতে পারছো? এখন আমরা কি করব বলতো? অ্যালকোহল দিব না, এখানে একটা স্টপ রাখবো আমরা। তো স্টপ করার জন্য আমাদের একটা কি বাধাদানকারী একটা প্রভাবক লাগে, সেটাকে আমরা বলি রোজেনমন্ড বিচারক, ঠিক আছে? এখানে কোন বিচারক লাগবে বলতো? আরে রোজেনমন্ড বিচারক, ঠিক আছে? একটা ঋণাত্মক প্রভাবক, ঠিক আছে? বাধাদানকারী একটা প্রভাবক আমরা এখানে ইউজ করি। কোনটা বলতো? প্যালাডিয়াম, প্যালাডিয়াম বেরিয়াম সালফেট, ঠিক আছে? প্যালাডিয়াম বেরিয়াম সালফেট। এটা অবশ্যই একটু আমরা মনে রাখবো, ঠিক আছে? সিরিয়ালটা কি বলতো? প্রথমে অ্যালকেন, অ্যালকেনকে জারিত করলে অ্যালকোহল, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড কিটোন, এখান থেকে আমরা অ্যাসিড পাচ্ছি। উল্টাটা কি হবে বলতো? বিজারিত করব, ঠিক আছে? অ্যাসিড থেকে বিজারিত করলে আমরা অ্যালডিহাইড কিটোন, এরপর পাবো আমরা অ্যালকোহল, এরপর পাবো আমরা অ্যালকেন, ঠিক আছে? এটার মধ্যে মনে রাখবো যদি আমরা কি করতে চাই বলতো, আমাদের এই যে আমাদের অ্যালডিহাইড থেকে আমরা কি করতে যাচ্ছি? অ্যালকেন তৈরি করতে যাচ্ছি, তখন আমরা ক্লিমেনসন বিজারক ইউজ করব। ক্লিমেনসন বিজারক কি ছিল বলতো? জিঙ্ক অ্যামালগাম আর HCl, ঠিক আছে? সেটাকে আমরা বলছিলাম ক্লিমেনসন বিজারক। আরেকটা আমরা অ্যাসিডের যে জাতক আছে, অ্যাসিডের জাতক থেকে আমরা কি তৈরি করতেছি বলতো? অ্যালডিহাইড তৈরি করতেছি, তখন আমাদের রোজেনমন্ড বিজারক লাগবে। মানে কি বলতো? প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট, ঠিক আছে? প্যালাডিয়াম এবং বেরিয়াল সালফেট এটা বাধাদানকারী একটা প্রভাবক, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা একটু বইয়ের মধ্যে চলে যাই। আজকের ক্লাস দেখো, ভাইয়ার ক্লাস এত লম্বা হয় না, খুব তাড়াতাড়ি শেষ হবে। একটু ধৈর্য ধরে থাকো এবং মাথার মধ্যে গেঁথে নাও, ঠিক আছে? একটু ধৈর্য ধরো। তাহলে আমরা কি বলতো? জারণ করতেছি না, জারণ করে কি তৈরি করবো? তো অ্যাসিড তৈরি করব। তাহলে আমরা কি করবো? তো অ্যালডিহাইডকে জারণ করলে কি হবে বলতো? আমাদের অ্যালডিহাইড বা অ্যালকোহলকে যদি আমরা জারিত করি, দেখো একটু আগে লিখে দিয়েছিলাম, দেখো কি করছি আমরা? অ্যালকোহলকে যদি দুইবার জারিত করি তাহলে কি হবে? অ্যাসিড তৈরি হবে। অথবা অ্যালডিহাইড কিটোনকে আমরা যদি একবার জারিত করি তাহলে কি তৈরি হবে বলতো? অ্যাসিড তৈরি হবে, ঠিক আছে? এই কথাটাই এখানে লিখছে, ঠিক আছে? দেখো, অ্যালকোহলকে জারিত করছে, অ্যালডিহাইড পাচ্ছি, অ্যালডিহাইডকে জারিত করলে আবার কি পাবো? আমরা অ্যাসিড পাবো। ওকে, আচ্ছা, এরপর চলে আসি আমরা অ্যালকাইল সায়ানাইড থেকে আমরা কিভাবে অ্যাসিড তৈরি করব। এটা একটু ইম্পর্টেন্ট,
ঠিক আছে, অ্যালকাইল সায়ানাইড। আচ্ছা, এই জিনিসটা এটা যেটা আছে না, এটাই আবার পরবর্তীতে আছে, এটা আমরা এখান থেকে পড়ে ফেলি। দেখো কি বলা আছে বলতো, আমরা আরএক্স থেকে, ঠিক আছে, আরএক্স আর মানে কি বলতো, অ্যালকাইল মূলক, এক্স মানে হ্যালাইড, ঠিক আছে, আরএক্স থেকে আমরা কি করব, ইথানয়েল ক্লোরাইড প্রস্তুত করব। ঠিক আছে, এটা কিভাবে আমরা করে থাকি, প্রথমে আমরা কি করব বলতো, আরএক্স একটা মৌল নিব, আরএক্স একটা যৌগ কি আছে বলতো, আমরা এখানে কি নিছি, মিথাইল ক্লোরাইড নিছি, মিথাইল ক্লোরাইডকে আমরা কি করব, পটাশিয়াম সায়ানাইডের সাথে বিক্রিয়া করব। তো পটাশিয়াম সায়ানাইডের সাথে যখন বিক্রিয়া করি তখন কার্বন সংখ্যা বৃদ্ধি পায়। দেখো তো এখানে কার্বন কয়টা আছে, কার্বন এখানে একটা ছিল, এই যে একটা কার্বন, ঠিক আছে, এর সাথে যখন বিক্রিয়া করছি তখন কার্বন সংখ্যা কয়টা পাচ্ছে বলতো, দুইটা। কার্বন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না, তাহলে এটা কি পদ্ধতি বলতো, কার্বন শিকল বৃদ্ধিকারক বা আরোহ পদ্ধতি। ঠিক আছে, আরোহ পদ্ধতিতে আমরা কি করছি বলতো, এখানে একটা আমরা মিথাইল সায়ানাইড তৈরি করছি। ঠিক আছে, মিথাইল সায়ানাইড তৈরি করছি, এই মিথাইল সায়ানাইডটাই পরবর্তীতে এই যে বিক্রিয়াটা দেওয়া আছে, ঠিক আছে, এই যে মিথাইল সায়ানাইড বা প্রোপেন সায়ানাইড। ঠিক আছে, এই সায়ানাইডের সাথে আমরা পরবর্তীতে পানি বিক্রিয়া করব, পানি বিক্রিয়া করলে এটা কি করবে বলতো, অ্যাসিড তৈরি করবে, ওরাও তাই করছে। দেখো এই যে এখানে কি সায়ানাইড তৈরি হয়েছে না, ঠিক আছে, সায়ানাইড বা নাইট্রেট যেটাই বলো, ঠিক আছে, এটার সাথে পরবর্তীতে পানি বিক্রিয়া করলে কি তৈরি হবে বলতো, এখান থেকে ইথানোয়িক অ্যাসিড তৈরি হবে, আর একটা কি তৈরি হবে, অ্যামোনিয়া তৈরি হবে। এটা জাস্ট একটু মনে রাখবা, উপজাত হিসেবে আমাদের কি তৈরি হয়, অ্যামোনিয়া তৈরি হয়। ঠিক আছে, তাহলে একটা সায়ানাইড বিক্রিয়ার সাথে আমরা পানির সাথে বিক্রিয়া করলে কি তৈরি হবে, অ্যামোনিয়া তৈরি হবে। আচ্ছা, আমরা কি জানি এটাকে কি মূলক বলা হয়, এটাকে বলা হয় সায়ানাইড, ঠিক আছে, বা সায়ানাইড, সায়ানাইড অথবা নাইট্রাইল মূলক বলা হয়। ঠিক আছে, নাইট্রাইল। আচ্ছা, এটাকে একটু উল্টায় দিছি দেখো ভাইয়া, ঠিক আছে, নাইট্রোজেনটা আগে দিছি, কার্বনটাকে পরে দিছি, ঠিক আছে, তখন এটা যৌগের নাম হচ্ছে যে আইসোসায়ানাইড, তখন এটাকে বলা হয় আইসোসায়ানাইড, অথবা এটাকে বলা হয় আইসোনাইট্রাইল। আরো একটা নাম আছে, কেউ বলতে পারবা, দেখে তো এটাকে আরেকটা নাম কি আছে, আইসোনাইট্রাইল। এর অপর একটা নাম আছে, কেউ বলতে পারবা, এনসি এর অপর নাম। আচ্ছা, আমি লিখি দিই, এটাকে বলা হয় কার্বিল এমিন, এটাকে বলা হয় কার্বিল এমিন, কার্বিল এমিন। ঠিক আছে, এটাকে বলা হয় কার্বিল এমিন। ওকে, এই নামগুলো একটু আমরা দেখবো। আচ্ছা, এখন এগুলা কি করবো ভাইয়া, এগুলো জাস্ট হেডিং গুলা পড়বা, এখান থেকে পড়ার মতো, মানে তোমার সিকিউ আসবে না, এমসিকিউ আসবে না ভাইয়া, যেগুলো যেগুলো বলবো এগুলো ভালো করে স্টার মার্ক দিয়ে পড়ে রাখবা। ঠিক আছে, গ্রিগনার্ড বিকারক আমরা জানি কি বলতো, অ্যারাইল ম্যাগনেসিয়াম অথবা অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে আমরা কি বলে থাকি, গ্রিগনার্ড বিকারক বলে থাকি, তাই না, এই যে দেখো এটা গ্রিগনার্ড বিকারক, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। ঠিক আছে, এর সাথে আমরা যখন কার্বনের বিক্রিয়া করব, এই কার্বন ডাই অক্সাইডটা কি থাকবে বলতো, সলিড, মানে হচ্ছে যে শুষ্ক অবস্থায়, বরফ অবস্থায় থাকবে। ঠিক আছে, তখন এখান থেকে আমরা বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি করতে পারি, অ্যাসিড তৈরি করতে পারি। তুমি জাস্ট কি করবা বলতো, গ্রিগনার্ড বিকারক থেকে আমরা কোন প্রক্রিয়ায় অ্যাসিড তৈরি করব, কার্বনেশন প্রক্রিয়া, জাস্ট নামটা পড়বা, হেডিংটা পড়বা, বিক্রিয়া পড়ার দরকার নাই। ঠিক আছে, একটা জাস্ট মনে রাখবা, কার্বনেশন প্রক্রিয়া কোনটা ইউজ করা হয়, আমাদের শুষ্ক বরফ, কার্বন ডাই অক্সাইড ইউজ করা হয়। আচ্ছা, এখন চলে আসি 4 নম্বর, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, 4 নম্বরটা, তো এস্টারের কার্যকরী মূলক আমরা জানি COOR, এটাকে আমরা কি বলে থাকি, এটাকে আমরা বলে থাকি এস্টারের কার্যকরী মূলক। আচ্ছা, তো এস্টার আমরা জানি কি অ্যাসিডের একটা জাতক, এটা আমরা মোটামুটি জানি। মনে রাখবা এই এস্টার মূলত কি বলতো, একটা চর্বি, আমরা চর্বি বা তেল যেটা খাই না, ঠিক আছে, এটা হচ্ছে একটা এস্টার। তো এস্টার কিভাবে তৈরি হয়, এস্টারিফিকেশন বিক্রিয়ার মাধ্যমে, সামনে আমরা পড়বো। তো এস্টারিফিকেশন বিক্রিয়া কি তৈরি হয়, অ্যালকোহল এবং অ্যাসিড, ভালো করে বলতেছি, অ্যালকোহল এবং অ্যাসিড যদি আমরা বিক্রিয়া করাই তখন এখান থেকে কি তৈরি হবে, এস্টার তৈরি হবে, এটাকে বলা হয় এস্টারিফিকেশন বিক্রিয়া। ঠিক আছে, আমরা কি করবো, এস্টারিফিকেশন বিক্রিয়ার উল্টাটা করব, মানে কি করব, এস্টারের সাথে, ঠিক আছে, এটা একটা এস্টার, এস্টারের সাথে আমরা পানির বিক্রিয়া করাবো, তাহলে বিক্রিয়াটা উল্টা হয়ে যাবে, তাহলে উপজাত হিসেবে কি তৈরি হবে বলতো, গ্লিসারিন অথবা জৈব অ্যাসিড তৈরি হবে, গ্লিসারিন এবং জৈব অ্যাসিড তৈরি হবে। এটা কি এস্টারিফিকেশন বিক্রিয়া ছিল এরকম, এটাকে আমরা উল্টায় দিচ্ছি। ঠিক আছে, তো এখানে কি করা হবে, তো এই যে COOR আছে, ঠিক আছে, এই COOR এটার পরিবর্তে আমরা কি হবে, একটা গ্লিসারিন তৈরি হবে, আর এটা কি জৈব অ্যাসিড তৈরি হবে। আমরা অ্যালকোহল পড়ছিলাম দুই ধরনের হয়, একটা হচ্ছে মনোহাইড্রিক অ্যালকোহল আর একটা পলিহাইড্রিক অ্যালকোহল। পলিহাইড্রিক অ্যালকোহলের মধ্যে 3টা OH থাকে, সেটাকে আমরা কি বলছিলাম, গ্লিসারিন বলছিলাম। তাহলে গ্লিসারিন একটা কি বলতো, গ্লিসারিন আসলে একটা অ্যালকোহল, তার মধ্যে 3টা OH থাকে। ঠিক আছে, তাহলে কি আমি কি পাচ্ছি, অ্যালকোহল পাচ্ছি, আর কি পাচ্ছি, অ্যাসিড পাচ্ছি। ওকে, পানি যদি চর্বি আছে, চর্বির সঙ্গে দিচ্ছে এটা ট্রাইগ্লিসারাইড। আচ্ছা, এখন আমরা চলে আসি, তো এটা একটু ভালো করে দেখবো আমরা,
ফর্মিক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড প্রস্তুতি, ঠিক আছে? এটা তেমন কিছু পড়বা না, ঠিক আছে, জাস্ট বলার দরকার নেই, ঠিক আছে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। অ্যাসিটিক অ্যাসিড প্রস্তুতি এটা একটু দেখো, এটা জাস্ট কি দেখবা, অ্যাসিটিক অ্যাসিড কিভাবে আমরা তৈরি করে থাকি। এটা আমরা কি করি, অ্যাসিটিলিন ছিল না, ইথাইন, ইথাইনকে আমরা পানির সাথে বিক্রিয়া করব, কিন্তু এখানে দেখতে হবে মার্কারি কত নিব, তো 2% মার্কারি সালফাইড নিব আর 20% সালফুরিক অ্যাসিড নিব। এইটা অনেক সময় উল্টায় দেয়, ঠিক আছে, এখানে দিবে হচ্ছে 20% মার্কারি সালফাইড এবং হচ্ছে 2% সালফুরিক অ্যাসিড, এটা কিন্তু ভুল, ঠিক আছে। তাহলে ভালো করে দেখতে হবে আমরা কি করবো বলতো, ইথেনকে পানির সাথে বিক্রিয়া করব, এটা কিন্তু আমরা আগেও পড়ছিলাম, ইথেনকে পানির সাথে বিক্রিয়া করলে কি তৈরি হয়, এলডিহাইড তৈরি হয়, তাই না? এখানে তাহলে একটা এলডিহাইড তৈরি হবে, এই এলডিহাইডকে পরবর্তীতে আমরা কি করব, এলডিহাইডকে জারণ করলে কি হয়, অ্যাসিড তৈরি হয়, আমরা একটু আগে দেখছি জারণের যে সিরিয়ালটা। তাহলে আমরা কি করবো, এলডিহাইডকে জারিত করলে কি হবে বলতো, আমাদের অক্সিজেন দ্বারা জারিত করছে, তাহলে অ্যাসিড তৈরি হবে। এটা জাস্ট আমি একটু মনে রাখবো, ওই যে পানির বিক্রিয়া কত পার্সেন্ট কতটুকু লাগে, ঠিক আছে, এটা আমরা যখন অ্যালকাইন পড়ছিলাম ওইখানে আমরা পড়ছিলাম কিভাবে অ্যালডিহাইড তৈরি হয়। আচ্ছা, এখন চলে আসি আমরা বেনজোইক অ্যাসিডের প্রস্তুতি। টলুইন থেকে আমরা কি করব, টলুইনকে আমরা জারিত করব, তখন এখানে আমরা কি হবে বলতো, বেনজোইক অ্যাসিড তৈরি হবে, ঠিক আছে, খুব বেশি দরকার নাই। আমরা চলে আসি শনাক্তকারী বিক্রিয়া। মনে রাখবা যত ধরনের কার্যকরী মূলক আছে সবগুলোর শনাক্তকারী বিক্রিয়া খুব খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসবে, বলবে নিচের কোনটা কার্বক্সিল অ্যাসিডের শনাক্তকারী বিক্রিয়া, তো আমাদের এটা পারতে হবে। একটা হচ্ছে লিটমাস পরীক্ষা, আরেকটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট সহ পরীক্ষা। আচ্ছা, এখন লিটমাস, এখন বলতে এটা অ্যাসিড না, অ্যাসিড কি করে, নীল লিটমাসকে লাল করে, তাহলে অবশ্যই কি করবে, তো নীল লিটমাসকে লাল করবে, তাহলে লিটমাস পরীক্ষাটা দিচ্ছে। আচ্ছা, আরেকটা বলো তো, এটা একটা অ্যাসিড, তাহলে সোডিয়াম বাইকার্বনেট একটা ক্ষার না, তাহলে ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করবে, সেখান থেকে আমরা প্রমাণ করতে পারি এটা একটা অ্যাসিড, ঠিক আছে। প্রশ্নে আসে সোডিয়াম বাইকার্বনেটে কত পার্সেন্ট দ্রবণ বলতো, 5% দ্রবণ আমরা এখানে অ্যাড করে থাকি, ঠিক আছে। তো এই দুইটা ভালো করে আমরা পড়বো, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা আস্তে আস্তে আগাই। আচ্ছা, এরপর আমরা মিথানোয়িক অ্যাসিড এবং ইথানোয়িক অ্যাসিডের শনাক্তকারী বিক্রিয়া এবং পার্থক্য দেখো, জাস্ট হেডিং পড়বা, মিথানোয়িক অ্যাসিড আমরা শনাক্ত করে থাকি মার্কারি ক্লোরাইড দ্রবণ সহ পরীক্ষার মাধ্যমে, মার্কারি ক্লোরাইড দ্রবণ সহ পরীক্ষার মাধ্যমে আমরা কি করে থাকি, মিথানোয়িক অ্যাসিড শনাক্ত করে থাকি, ঠিক আছে, আর কিছু পড়ার দরকার নাই। এরপর ইথানোয়িক অ্যাসিড শনাক্ত করে থাকি আমরা ক্যাকোডিল অক্সাইড সহ পরীক্ষা করে থাকি, ঠিক আছে। এটা কি বলতো, ইথানোয়িক অ্যাসিড শনাক্তকরণ। তো ইথানোয়িক অ্যাসিড হচ্ছে ক্যাকোডিল অক্সাইড, আর হচ্ছে মিথানোয়িক অ্যাসিড হচ্ছে যে আমাদের মার্কারি ক্লোরাইড, ঠিক আছে, মার্কারি ক্লোরাইডের মাধ্যমে আমরা পরীক্ষা করে কি করতে পারি, দুইটা শনাক্ত করতে পারি। আচ্ছা, তো এগুলো কখনো তোমার সিকিউ আসবে না, এগুলো এমসিকিউ এর জন্য আসে, কি তৈরি করে এবং ক্যাকোডিল কিভাবে তৈরি হয়। দেখো আমরা এখানে কি নিব একটা বলতো, এটা হচ্ছে যে একটা অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড সোডিয়াম কার্বনেট, ঠিক আছে, সোডিয়াম কার্বনের সাথে বিক্রিয়া করলে এটা কি হবে বলতো, অ্যাসিডের লবণ তৈরি করবে, মানে এখানে যে এইচটা ছিল এটা কি সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে, সেটাকে বলা হয় লবণ, তাহলে অ্যাসিডের একটা লবণ তৈরি হবে। এই লবণটা যখন আমরা কি করবো বলতো, আর্সেনিয়াস অক্সাইডের সাথে বিক্রিয়া করাবো, তখন এটা কি হবে, একটা ক্যাকোডিল অক্সাইড তৈরি করবে, ঠিক আছে, এটা কি তৈরি হয়, ক্যাকোডিল অক্সাইড। তো এই ক্যাকোডিল অক্সাইডের একটা বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট, এটা কি বলতো, অত্যন্ত দুর্গন্ধযুক্ত এবং বিষাক্ত, তাহলে ক্যাকোডিল অক্সাইডটা দুর্গন্ধযুক্ত এবং বিষাক্ত, এটা একটু আমরা মনে রাখবো, ঠিক আছে। এর যদি আমরা ক্যাকোডিল অক্সাইডের আমরা যদি আইউপ্যাক নামকরণ করতে চাই, তাহলে দেখো এখানে কয়টা আছে মিথাইল মূলক বলতো, এখানে মিথাইল মূলক আছে দুইটা করে, তাহলে এটা হলো ডাইমিথাইল, ঠিক আছে, আর্সেনিয়াস অ্যানহাইড্রাইট, আর্সেনিয়াস অ্যানহাইড্রাইট। আচ্ছা, অ্যানহাইড্রাইট কাকে বলি, মনে করো তুমি একটা যৌগ থেকে কি করছো, পানি অপসারণ করে নিয়ে গেছো, তাহলে এটা অবশিষ্ট যে জিনিসটা থাকবে না সেটাকে বলা হয় অ্যানহাইড্রাইট, বুঝতে পারছি। আমরা যখন জৈব যৌগ পড়েছিলাম তখন এখানে আমরা সিস সমান একটা ছিল না, মেলিক অ্যাসিড, মেলিক অ্যাসিড কি তৈরি করছিল, অ্যানহাইড্রাইট তৈরি করছিল, কিভাবে ছিল বলতো, সি ডাবল বন্ড, এটা ছিল সি, এই পাশে ছিল ও, এখানে ছিল ওইচ ছিল, তাই না, এখানে ছিল ওইচ, এই ওইচ থেকে এখানে OH, এখানে এটা ছিল একটা মেলিক অ্যাসিড, মেলিক অ্যাসিড কি তৈরি করে, সিস সমান যেটা কি অ্যানহাইড্রেট তৈরি করে, এখান থেকে যে OH এবং H এটা মিলিত হয়ে এখন পানি তৈরি করে ফেলে, এখানে একটা কি তৈরি করে, একটা ব্রিজ তৈরি করে, অক্সিজেনের একটা ব্রিজ তৈরি করে ফেলে, ঠিক আছে। তাহলে এখানে একটা কি তৈরি করতেছে, অক্সিজেনের একটা ব্রিজ। আচ্ছা,
তো এইভাবে কি করছিল, সে একটা অ্যানহাইড্রেট তৈরি করছিল, মানে এখান থেকে একটা পানি বের করে নিছিল। তাহলে এটাই মনে রাখবা, কোনো একটা যৌগ থেকে যদি পানিটা আমরা বের করে নিয়ে যাই, যেটা অবশিষ্ট থাকে সেটাকে আমরা কি বলি, অ্যানহাইড্রেট বলে থাকি। এবং এটা হচ্ছে যে মেলিক অ্যাসিডের অ্যানহাইড্রেট, ঠিক আছে, এটা হচ্ছে মেলিক অ্যাসিডের অ্যানহাইড্রেট। আর এটা কি হবে বলতো, ডাইমিথাইল আর্সেনিয়াস অ্যানহাইড্রেট। এখান থেকে এখনো পানি চলে যাবে, ঠিক আছে, এখনো পানি চলে গেলে যে জিনিসটা অবশিষ্ট থাকবে সেটাকে আমরা কি বলবো, অ্যানহাইড্রেট বলবো, ঠিক আছে। তাহলে অ্যানহাইড্রেট হচ্ছে যেটা থেকে পানি চলে গেলে অবশিষ্ট থাকে সেটাকে আমরা অ্যানহাইড্রেট বলতেছি। আরেকটা হচ্ছে নিরোধক। নিরোধক বলতে বোঝায় যেটা স্পঞ্জের মতো কাজ করবে, মানে একটা জিনিস থেকে সে পানিটা অ্যাবজর্ব করে নিয়ে আসবে, যে নিয়ে আসলো না যে জিনিসটা, সেটাকে আমরা কি বলবো, নিরোধক বলবো। যেমন গাঢ় সালফ্রিক অ্যাসিড, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এগুলো হচ্ছে যে নিরোধক হিসেবে কাজ করতেছে। তো নিরোধক কি বলছি, স্পঞ্জ, মানে কি, যেটা একটা বস্তু থেকে পানি অপসারণ করে নিয়ে আসতেছে, ওই বস্তুটাকে আমরা কি বলবো, নিরোধক বলবো। অপসারণ করার পরে অবশিষ্ট যে জিনিসটা থেকে যাবে সেটাকে আমরা কি বলবো, তো অ্যানহাইড্রেট বলবো। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা চলো এখন দেখি আমরা। আচ্ছা এগুলা দরকার নাই, কিছুই দরকার নেই, আমরা চলে আসি ফর্মিক অ্যাসিড। কোনটা? আচ্ছা, অ্যাসিড এবং বিজারক উভয় হিসেবে কাজ করে থাকে, ঠিক আছে। দেখো কিভাবে বিজারক হিসেবে কাজ করে, এটা সহজে কি করতে পারতো, H+ দান করে দিতে পারতেছে, ঠিক আছে। যেটা H+ দান করে সেটা কি বিক্রিয়া বলতো, একটা বিজারণ বিক্রিয়া, ঠিক আছে। H+ সে কি করতেছে, গ্রহণ করতেছে, তাই না, একটা H+ দান করে দিচ্ছে, বিজারক হিসেবে সে কাজ করতেছে। আচ্ছা এগুলো পড়ানো হয়ে গেছে, আমরা কি করতে পারি, অ্যাসিড কিভাবে মানে শনাক্ত করতে, কি লিটমাস পরীক্ষা, একটি সোডিয়াম বাইকার্বন সহ পরীক্ষা, এটা হচ্ছে অ্যালডিহাইড, এগুলো ব্যবহার, ঠিক আছে, ব্যবহারিক দরকার নেই। এইটা একটু দেখি আমরা, চলো এটা একটু দেখি। বলা আছে এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড থেকে ইথানোয়িক অ্যাসিড দুর্বল অ্যাসিড, ঠিক আছে। ফর্মিক অ্যাসিড থেকে ইথানোয়িক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড, কিভাবে আমরা ব্যাখ্যা দিব, এটা কি অনুধাবের জন্য ইম্পর্টেন্ট তোমাদের। দেখো ভালো করে দেখো, এখানে অ্যাসিড কখন সক্রিয় হবে, মনে রাখবে অ্যাসিডের প্রধান কাজ হচ্ছে H+ দান করে দেওয়া, H+ সে দান করে দিবে, যে আগে আগে H+ দান করতে পারবে সেই হচ্ছে যে শক্তিশালী অ্যাসিড। ওকে, আচ্ছা দেখো এখানে কি করে, এই যে H টা থাকে না, তার কাজ হচ্ছে যে এই H+ টাকে সে তাড়াতাড়ি ছেড়ে দিবে, ঠিক আছে। যে তাড়াতাড়ি H+ টাকে ছেড়ে দিতে হবে সেই কি হবে, তো শক্তিশালী অ্যাসিড হবে, ঠিক আছে। আচ্ছা তো তারও কাজ এই H+ কে ছাড়া, এরও কাজ কি বলতো, এই H+ কে ছাড়া। কিন্তু সমস্যা বাদে কখন জানো, এই দেখো এখানে যখন ও থাকে না, ও এর কারণে এটাকে আংশিক তড়িৎ ঋণাত্মক হয়ে থাকে চার্জটা, ঠিক আছে। এই ওটাও কি হয়, আংশিক তড়িৎ ঋণাত্মক হয়ে থাকে চার্জ, ঠিক আছে। আবার এখানে কি আছে বলতো, এখানে কার্বন আছে না, কার্বন কি হয় বলতো, আংশিক তড়িৎ ধনাত্মক চার্জ থাকে, ঠিক আছে। এখানেও কি থাকে, আংশিক তড়িৎ ধনাত্মক কার্বন থাকে, ঠিক আছে। তো দেখো এখানে পজিটিভ চার্জ কয়টা, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, না তাহলে পজিটিভ চার্জ হচ্ছে দুইটা। মনে রাখবে এখানে কি আছে, H+ আছে, H+ এর তড়িৎ ধনাত্মকতা কার্বনের মতো অত শক্তিশালী না, ঠিক আছে। তাহলে কার্বনের সবচেয়ে বেশি, তাহলে আমরা H কে কি করব, এই যে H টাকে আমরা নগণ্য চিন্তা করতেছি। তাহলে এখানে বলতো তড়িৎ ধনাত্মক চার্জ আছে একটা, এখানে কয়টা আছে বলতো, এখানে আছে দুইটা, ঠিক আছে, দুইটা কার্বন থাকার কারণে দুইটা। এখন এটা কখন বের হয়ে যাবে, H+ টা কখন বের হয়ে যাবে, যখন এই ঋণাত্মক আয়নটা যখন কি হবে, সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এটা শক্তিশালী হতে গেলে অবশ্যই কি করতে হবে, এই যে এর পাশে যে কার্বনটা আছে, এই কার্বনকে সবচেয়ে বেশি H+ হতে হবে, মানে সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক হতে হবে। এই কার্বনটা কি হতে হবে, সবচেয়ে বেশি, এই কার্বনটা সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক হলে এই অক্সিজেনটা কি হবে, তড়িৎ ঋণাত্মক হওয়ার কারণে এটা কি বাইরে বের হয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পারছি। এখন দেখো এই কার্বনটা যখন কি হয়, ধনাত্মকতার কথা চিন্তা করি, এখানে দুইটা কার্বন থাকার কারণে এই ধনাত্মকতা দুইটার মধ্যে ডিভাইডেড হয়ে যায়, ঠিক আছে। দুইটা খাবার, মানে একটা খাবার আছে মনে করো H+, মানে তড়িৎ ধনাত্মক প্লাস, ঠিক আছে। এখন এটা কি করতে হবে, দুইটা কার্বনের মধ্যে সমানভাবে বন্টন করে দিছি, তাহলে এই কার্বনটা কি দুর্বল, মানে কম খাবার পাইছে না, কম প্লাস পাচ্ছে, ঠিক আছে। আর এটার মধ্যে দেখো একটাই মাত্র কি আছে বলতো, খাবার আছে, এটা কোনো বন্টন করা হয়েছে না, তাহলে এটা সবচেয়ে বেশি কি তড়িৎ ধনাত্মক থাকবে। এটা তড়িৎ ধনাত্মক থাকলে সহজে কি করবে বলতো, H+ কে সে ছেড়ে দিতে পারবে, ঠিক আছে। ওইটা কি সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক হবে, এর কারণে কি হবে, H+ টা সে ছেড়ে দিবে, বুঝতে পারছি। তাহলে এখানে পজিটিভ চার্জের মানটা, এই কার্বনের পজিটিভ চার্জের মানটা এই কার্বনের থেকে বেশি হওয়ার কারণে এটা কি করতে হবে, সবচেয়ে বেশি সক্রিয় অ্যাসিড। তাহলে সক্রিয় অ্যাসিডের সিরিয়াল যদি বলা হয়, প্রথমে কি আছে বলতো, ফর্মিক অ্যাসিড, এরপর হবে ইথানোয়িক অ্যাসিড, এরপর হবে কি বলতো, প্রোপানোয়িক অ্যাসিড, ঠিক
ঠিক আছে, এভাবে বাড়তেই থাকবে। ঠিক আছে, সবচেয়ে সবল কোনটা বলতো আমাদের? মিথানোয়িক অ্যাসিড সবচেয়ে বেশি সবল। ঠিক আছে, আচ্ছা এখন চলে আসি, এই যে আমাদের ইথানোয়িক অ্যাসিড আছে না, এই ইথানোয়িক অ্যাসিডের একটা হাইড্রোজেন আমরা ক্লোরিন ধারা মানে আমরা কি প্রতিস্থাপন করে দেবো। কি ধারা প্রতিস্থাপন করে দিচ্ছি বলতো? ক্লোরিন ধারা প্রতিস্থাপন করে দিচ্ছি। দেখো এখানে সিএসটি আছে 3টা, ঠিক আছে, এখানে এইচ আছে 2টা, একটা আমরা কি করছি? ক্লোরিন ধারা প্রতিস্থাপন করে দিচ্ছি। ঠিক আছে, এটাকে আমরা বের করে দিচ্ছি। তখন এই দুইটার মধ্যে কোনটা বেশি সবল হবে? ঠিক আছে, আচ্ছা দেখো এখন ওর কাজ হচ্ছে যে এই যে ওইচটাকে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক করতে হবে। ঠিক আছে, এরও কাজ কি বলতো? এই ওইচটাকে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক করতে হবে, তাহলে এটাকে হবে এইচ প্লাসটা সহজে ছেড়ে দিতে পারবে। এখন দেখো এখানে এর আশেপাশে কি আছে? এর আশেপাশে একটা তড়িৎ ধনাত্মক কার্বন। ঠিক আছে, দেখো এখানে একটা কি তড়িৎ ধনাত্মক কার্বন, এখানে একটা মনে করো তড়িৎ ধনাত্মক কার্বন আছে। ঠিক আছে, এখানেও দুইটাই আছে, এখানেও একটা, এখানেও কি বলতো? এই যে একটা তড়িৎ ধনাত্মক কার্বন আছে। তো দুইটাই সেম সেম, কিন্তু সেম সেম হওয়ার কারণেও এটা দেখো তো, এই যে এটা হচ্ছে যে মনে করো যদি আলফা কার্বন হয়, এটাকে বিটা কার্বন, এই বিটা কার্বনে একটা কি ক্লোরিন আছে না? আমরা জানি কি ক্লোরিন কি অনেক বেশি তড়িৎ ঋণাত্মক মৌল। ঠিক আছে, তাহলে ক্লোরিনটা কি হচ্ছে বলতো? তড়িৎ ঋণাত্মক হচ্ছে। তো এখানে কোনো তড়িৎ ঋণাত্মক কোনো মৌল নাই, সবটাই কি আছে? হাইড্রোজেন আছে, এখানে কোনো তড়িৎ ঋণাত্মক মৌল নাই। এখানে তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি হওয়ার কারণে এটা কি করবে বলতো? এই কার্বনের তড়িৎ ধনাত্মক মানের পরিমাণটা বাড়ায় দিবে। ঠিক আছে, এটা তড়িৎ ঋণাত্মক হওয়ার কারণে এটা তড়িৎ ধনাত্মকতার মানটা বেড়ে যাবে। ঠিক আছে, এটা বেড়ে গেলে অটোমেটিক্যালি বেড়ে যাবে। তো এটা বেড়ে গেলে কি হবে বলতো? ওইচটা সে ছেড়ে দিতে পারতেছে। বুঝতে পারছো? আর এখানে কি দেখো, এখানে কোনো তড়িৎ ঋণাত্মক নাই। ঠিক আছে, কোনো ক্লোরিন নাই। ক্লোরিন না থাকার কারণে এটাও যতটুকু পজিটিভ, এটাও ততটুকুই পজিটিভ, এটা কোনো মানটা বাড়তেছে না, পজিটিভ মানটা বাড়তেছে না। তাই এটা কি করবো তো? ওইচটাকে তেমন বেশি ছাড়তে পারতেছে না। ঠিক আছে, তাহলে বেশি সবল কোনটা হবে বলতো? যার মধ্যে ক্লোরিনের সংখ্যা সবচেয়ে বেশি সেটা হচ্ছে সবল অ্যাসিড হবে। ঠিক আছে, তাহলে সিরিয়ালটা আমরা কিভাবে লিখবো বলতো? সিরিয়ালটা লিখবো CH3COOH, এটা হবে দুর্বল। ঠিক আছে, এটা হবে দুর্বল অ্যাসিড। এরপর হবে CH2Cl, তারপর কি আছে বলতো? COOH। এরপর হবে CHCl2COOH, এটা সবচেয়ে সবল। আর সবচেয়ে সবল হবে কার্বন ট্রাইক্লোরাইড। ঠিক আছে, কার্বন ট্রাইক্লোরাইড অ্যাসিডটা হবে সবচেয়ে বেশি সবল হবে। ঠিক আছে, এই সিরিয়ালটা। আরো একটা প্রশ্ন আসে, মনে করো CF3COOH, এটা বেশি সবল হবে না CCl3COOH, এটা বেশি সবল হবে? দেখো তো, আমরা জানি ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা মান কত? 4, আর ক্লোরিনের কত ছিল? 3.5 ছিল না 3 ছিল। তাহলে এটা কি বলতো? এই যে ফ্লোরিনের মানটা কি অনেক বেশি না? তাহলে অনেক বেশি হলে এটা কি সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক হবে। এটা যখন সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক হবে তখন কার্বনের সংখ্যা কি সবচেয়ে বেশি পজিটিভ হয়ে যাবে। এটা পজিটিভ হলে এটাও পজিটিভ হবে, তাহলে এটা কি হবে? সবচেয়ে শক্তিশালী কি হবে? অ্যাসিড হয়ে যাবে। তাহলে এখানের মধ্যে এই দুইটার মধ্যে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড কোনটা বলতো? যেখানে ফ্লোরিন থাকবে সেটা হবে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড। তো এই 3টা প্রশ্ন একটু আমরা ভালো করে দেখবো। দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে অ্যাসিডের সক্রিয়তা। ঠিক আছে, সবার আগে কি? ফর্মিক অ্যাসিড, তারপর ইথানোয়িক অ্যাসিড বা প্রোপানোয়িক অ্যাসিড। ঠিক আছে, এরপরে কি আছে? ক্লোরিন দ্বারা প্রতিস্থাপন করলে ক্লোরিনের সংখ্যা যখন বাড়বে তখন সেটা সবচেয়ে বেশি সবল হবে। ঠিক আছে, ক্লোরিন এবং ফ্লোরিনের মধ্যে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মক মান সবচেয়ে বেশি, তাই ফ্লোরিনের কি হবে বলতো? সবচেয়ে বেশি হবে। ওকে, আচ্ছা এখন যে অ্যাসিডটা সবচেয়ে বেশি সবল তার কে এর মানটা সবচেয়ে বেশি হবে। আচ্ছা চলো এখন আমরা পরবর্তী প্রশ্ন দেখি। এস্টার, আগেই বলে ফেলছিলাম এস্টারের কার্যকরী মূলক হচ্ছে COOR। ঠিক আছে, এটা যেটা কি একটা অ্যাসিডের একটা জাতক। এস্টার একটা অ্যাসিডের জাতক। এস্টার মানে কি? আমরা যে চর্বি বা তেল বলি না? ঠিক আছে, চর্বি বা তেল, এটা হচ্ছে যে একটা এস্টার। ঠিক আছে, লিপিড একটা এস্টার। আচ্ছা, তো এই এস্টার নামকরণ কিভাবে আমরা করব? দেখো, ইথাইল অ্যালকোহল এবং আমরা ইথানোয়িক অ্যাসিড, একটু আগে তোমাকে বলছিলাম এস্টারিফিকেশন বিক্রিয়া কিভাবে হয়। একটা অ্যালকোহল এবং একটা অ্যাসিড, এই দুইটা আমরা যখন মিক্সড করে ফেলবো তখন এখান থেকে তৈরি হবে একটা এস্টার তৈরি হবে। তো এখানে আমরা কি করছি? ইথাইল অ্যালকোহলের সাথে আমরা ইথানোয়িক অ্যাসিডের বিক্রিয়া করাচ্ছি। ঠিক আছে, বিক্রিয়া করলে কি তৈরি হবে? এস্টার তৈরি হবে। ঠিক আছে, ওই এস্টারকে আমরা বলবো ইথাইল ইথানয়েড বা ইথাইল অ্যাসিটেট বলবো। ঠিক আছে, ইথাইল ইথানয়েড অথবা ইথাইল অ্যাসিটেট বলবো। এটা হচ্ছে যে আমরা নেল পালিশ, সাধারণ যে গ্লু, এটা হচ্ছে উত্তম দ্রাবক হিসেবে ইউজ করা হয়। আরেকটা প্রশ্ন আসে, সবচেয়ে বেশি পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত জৈব দ্রাবক, সবচেয়ে বেশি ব্যবহৃত জৈব দ্রাবক হচ্ছে অ্যাসিটন।
ঠিক আছে, সবচেয়ে বেশি ব্যবহৃত জৈব দ্রাবক হচ্ছে যে এসিটন। ঠিক আছে, আচ্ছা দ্রাবক তো আমরা বুঝি যেটা হচ্ছে যে লিকুইড, ঠিক আছে, লিকুইড হিসেবে ইউজ করা হয়। এখন আমরা কার্যকরীমূলক চিনি আমরা কিছু উৎস পড়বো কোত্থেকে আমরা এস্টার পেয়ে থাকি। দেখো পাকা কলায় কি থাকে বলতো, প্যান্টাইল এসিটেট এস্টার। ছোটবেলায় এভাবে পড়তাম, কলার দাম 5 টাকা, তাহলে এটা কি প্যান্টাইল হবে। ঠিক আছে, কমলার দাম বেশি হবে, কলার থেকে অবশ্যই বেশি হবে, কয় টাকা বলতো, 8 টাকা, তাহলে অক্টাইল এসিটেট এস্টার। ঠিক আছে, দেখো জেসমিন, জেসমিনের মধ্যে কি বর্গীয় জ আছে, আবার বেনজাইলের মধ্যে কি আছে, বর্গীয় জ আছে, তাহলে জেসমিন ফুলে কি থাকবে, বেনজাইল এসিটেট এস্টার। ওকে, আর পাকা আনারসে থাকবে বিউটাইল বিউটারেট, এটা একটা মুখস্থ করে ফেলবা। তো এইগুলা খুব ইম্পর্টেন্ট এবং কিন্তু মেডিকেলে আসছিল। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো বাদ দিব না আমরা। আমরা চলে আসি এস্টারের সাধারণ প্রস্তুতি। ঠিক আছে, আমরা কি করবো বলতো, এটা একটা কি অ্যাসিড, এটা একটা কি অ্যালকোহল। অ্যাসিড এবং অ্যালকোহল এই দুটো বিক্রিয়া করলে কি বিক্রিয়া বলি, অ্যাস্টারিফিকেশন বিক্রিয়া। তখন কি তৈরি হবে, অ্যাস্টার তৈরি হবে আর পানি তৈরি হবে। এভাবে আমরা কি অ্যাস্টার তৈরি করে থাকি, এটাকে বলা হয় অ্যাস্টারিফিকেশন বিক্রিয়া। এই বিক্রিয়ার নাম কি, অ্যাস্টারিফিকেশন বিক্রিয়া। ঠিক আছে, আচ্ছা তো এখন চলে আসি আমরা 2 নম্বরে। অ্যালকোহল এবং অ্যাসিড ক্লোরাইড বা অ্যানহাইড্রেট থেকে আমরা কি করতে পারি, অ্যাস্টার তৈরি করতে পারি। আচ্ছা তো এগুলো দরকার নাই, দেখো আসলে বিষয়টা কি, এটা একটা কি বলতো, সিও সিএল, মানে এটা একটা অ্যাসিডের জাতক নিছে। ঠিক আছে, অ্যাসিডের জাতক নিছে, আর এটা কি নিছে বলতো, একটা অ্যালকোহল নিছে। অ্যালকোহল আর অ্যাসিড বিক্রিয়া করলে কি তৈরি হবে, অ্যাস্টার তৈরি হবে। ঘুরে পেঁচে একই জিনিস, বুঝতে পারছো, তাহলে কি তৈরি হবে, অ্যাস্টার তৈরি হবে। অ্যাসিডের জাতক যে জিনিস আর অ্যাসিড একই কথা। ঠিক আছে, আচ্ছা এখন অ্যাস্টারের শনাক্তকরণ বিক্রিয়া মনে রাখবা, ফেরিক হাইড্রামিড পরীক্ষা। ভালো করে দেখো, এটা কি বলছে, ফেরিক মানে Fe3+, ঠিক আছে, অপশন থাকবে Fe2+, তখন এটা দাগায় দিয়ে আসো না, ফেরাস না, এটা হচ্ছে ফেরিক হাইড্রামিড পরীক্ষা। ঠিক আছে, এখান থেকে পরীক্ষাটা জীবনও দেখার দরকার নেই, তুমি জাস্ট মনে রাখবা আমরা অ্যাস্টার শনাক্ত করে থাকি ফেরিক হাইড্রামিড পরীক্ষার মাধ্যমে। সব পড়তে যায় না, তাহলে মাথা গুলায় যাবে। ঠিক আছে, চলো এখন চলে আসি আমরা অ্যামাইড। অ্যামাইডের কার্যকরীমূলক আমরা জানি CONH2, এটাকে বলা হয় অ্যামাইড। CONH2 কে বলা হয় অ্যামাইড। এটা একটা কি বলতো, অ্যাসিডের জাতক। ওকে, আচ্ছা তো অ্যামাইড, দেখো অ্যামাইডের গুরুত্বটা খুবই ইম্পর্টেন্ট। পৃথিবীতে অ্যামাইড না থাকলে প্রাণীকুল বেঁচে থাকতে পারতো না। আচ্ছা অ্যামাইড বিষয়টা কি, মনে আছে আমরা প্রোটিন তৈরি হয়, প্রোটিনের যদি গাঠনিক স্ট্রাকচার বলি, এটার মধ্যে কি থাকে বলতো, অ্যামাইনো অ্যাসিড থাকে। প্রোটিন তৈরি হয় অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের বন্ধনের মাধ্যমে, কি তৈরি হয়, প্রোটিন তৈরি হয়। অ্যামাইনো অ্যাসিডকে আমরা চিনি, অ্যামাইনো অ্যাসিড মানে কার্বনের 4টা হাত, তাই থাকে না, কার্বনের 4টা হাত থাকে। 4টা হাতের মধ্যে একটা হাতে থাকবে অ্যাসিড, অ্যাসিড মানে কি COH থাকবে, একটা হাতে থাকবে COOH অ্যাসিড থাকবে। ঠিক আছে, আরেকটা হাতে থাকবে এমিন, ঠিক আছে, NH2, আর দুইটা হাতের মধ্যে যে কোনো কিছু থাকতে পারে, আর থাকতে পারে, এইচ থাকতে পারে, হোয়াটএভার। ঠিক আছে, তো এটা একটা অ্যামাইড রাখছি, এটা একটা অ্যামাইনো অ্যাসিড রাখছি। ঠিক আছে, আরেকটা অ্যামাইনো অ্যাসিড রাখতে পারি না, এই যে সি। ঠিক আছে, এটা এই এক হাতে কি থাকবে বলতো, এমিন থাকবে, NH, আরেক হাতে কি থাকবে বলতো, অ্যাসিড থাকবে, COH দিয়ে দিলাম। ঠিক আছে, আরেক হাতে আর, আরেক হাতে এইচ আছে মনে করো। এখন দেখো এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড। এই দুইটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে OH এবং H, দেখো OH এবং H মিলে কি তৈরি করতে পারে বলতো, একটা পানি তৈরি করবে। তো এখানে কি হবে, পানিটা বের হয়ে যাবে। তাহলে এখানে যে ব্রিজটা তৈরি হবে, ব্রিজটা আমি শুধু রাখতেছি, দেখো কার্বন, কার্বন উপরে একটা O আছে। ঠিক আছে, নিচে কি হচ্ছে, একটা নাইট্রোজেনের সাথে যুক্ত হচ্ছে, এই যে নাইট্রোজেন, উপরে একটা হাইড্রোজেন আছে। ঠিক আছে, এরকম একটা ব্রিজ তৈরি করতেছে মাঝখানের মধ্যে, পানিটা চলে গেলে, তাই না। এই ব্রিজটাকে আমরা কি বলি, পেপটাইড বন্ধন বলে থাকি, অথবা এটাকে অপর নামে বলা হয় অ্যামাইড বন্ধন। তাহলে এটাকে কি বলা হয়, পেপটাইড বন্ধন বা অ্যামাইড বন্ধন। অ্যামাইড কেন বলতেছি, ওই দেখো CONH2, এখানে কি CO পাচ্ছি না, আবার কি NH পাচ্ছি, এটাকে কি বলি আমরা অ্যামাইড বন্ধনও বলে থাকি। তো অ্যামাইড বন্ধনের অস্তিত্ব যদি না থাকতো, তাহলে পৃথিবীতে প্রোটিন তৈরি করা যেত, তুমি আমি হতে পারতাম, পারতাম না। ঠিক আছে, তার মানে কি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ অ্যামাইড। ওকে, আচ্ছা তো এই অ্যামাইডটা আরো অনেক জায়গায় থাকে, কোথায় কোথায় থাকে বলতো, ওই যে আমাদের ব্যথানাশক কি অ্যাসপিরিন ইউজ করে থাকি না। ঠিক আছে, অ্যাসপিরিনের বিকল্প বা প্যারাসিটামল, ঠিক আছে, অ্যাসপিরিনের বিকল্প হিসেবে প্যারাসিটামল ইউজ করে থাকি। প্যারাসিটামলের মধ্যে কি বন্ধন থাকে বলতো, অ্যামাইড বন্ধন থাকে, এটা একটা অ্যামাইড যৌগ প্যারাসিটামল। ঠিক আছে, আচ্ছা ব্যথানাশক অ্যাসপিরিন কোথায় ইউজ করা যাবে না বলতো, ডেঙ্গু জ্বরে আমরা ইউজ করতে পারি না। ঠিক আছে, ডেঙ্গু জ্বরে আমরা অ্যাসপিরিন ইউজ করব না, কখনোই না, এটা কবিরা গুনাহ হয়ে যাবে, ডেঙ্গু জ্বরে ব্যবহার করব না। ঠিক আছে, কারণ ডেঙ্গু জ্বরে কি হয় বলতো, প্লাকেট কাউন্ট কমে যায়। ঠিক আছে,
মানে তোমার রক্তক্ষরণ আর অ্যাসপিরিন খেলে কি হবে, তোমার রক্তক্ষরণ হবে, তাহলে আরো প্লাটেলেট কাউন্ট কমতে থাকবে, তাহলে একসময় কি হবে, রোগীটা দুর্বল হয়ে মারা যাবে। ঠিক আছে, তাহলে আমরা ডেঙ্গু জ্বরে কখনো অ্যাসপিরিন দিব না। ঠিক আছে, জ্বর হলে তুমি বড় জ্বর কি করতে পারো বলতো, প্যারাসিটামল সাজেস্ট করতে পারো। সবাইকে আবার প্যারাসিটামল সাজেস্ট করবে না। যাদের কিডনি পেশেন্ট, ঠিক আছে, পা ফুলা, কিডনি পেশেন্টে কি থাকে বলতো, পা ফুলে থাকে, তাদেরকে তুমি প্যারাসিটামল সাজেস্ট করবে, তাদেরকে তুমি প্যারাসিটামল সাজেস্ট করবে না, কারণ প্যারাসিটামল কিডনির ক্ষতি করে থাকে। আচ্ছা, তাহলে ওই দেখো আমরা নাইলন একটু পরে পড়বো। ঠিক আছে, নাইলনের মধ্যে অ্যামাইড বন্ধন থাকে। আমরা অ্যামাইডের সাধারণ প্রস্তুতির মধ্যে চলে যাই। দেখো আমরা কি করবো বলতো, কার্বক্সিলিক অ্যাসিড এবং এমিন, ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিড এবং এমিনের বিক্রিয়া করবো, তাহলে কি তৈরি হবে, অ্যামাইড তৈরি হবে। এত কিছু পড়ার দরকার নেই, জাস্ট মনে রাখবা ওই যে একটু আগে দেখেছি কার্বক্সিলিক অ্যাসিড আর এমিন, অ্যামাইড বন্ধন একটু আগে দেখাইছি না, ওই যে এটাই, এই যে এটা। ঠিক আছে, এভাবে কি করে বলতো একটা অ্যামাইড তৈরি করবে। এস্টার, অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড অ্যানহাইড্রেট থেকে আমরা অ্যামাইড তৈরি করতে পারি, এগুলো পড়ার দরকার নাই। জাস্ট একটু মনে রাখো অ্যামাইডের শনাক্তকারী বিক্রিয়া। ঠিক আছে, অ্যামাইডকে যখন আমরা HCl সহ উত্তপ্ত করব, ঠিক আছে, অথবা আমরা কি সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে আমরা কি করব, উত্তপ্ত করব, তখন এখানে একটা ঝাঁঝালো একটা গন্ধ বের হয়। ঠিক আছে, এটা কিসের মতো বলতো, পচা মাছের গন্ধযুক্ত এমিন তৈরি হবে। ঠিক আছে, এটা কিন্তু গত বছর মেডিকেল আসছিল, এই যে 24-এ। ঠিক আছে, বলছিল পচা মাছের গন্ধে, মানে কার গন্ধটা পচা মাছের মতো, এমিনের গন্ধটা হচ্ছে পচা মাছের গন্ধ। ঠিক আছে, এমিন তৈরি হয়, যেটা দেখে আমরা বুঝতে পারছি এখানে কি আছে, অ্যামাইড আছে। ওই যে দেখো অ্যামাইডের সাথে বিক্রিয়া করছি পানির, মানে এটা আমরা কি আদ্র বিশ্লেষণ করছি, তখন এখানে কি তৈরি হচ্ছে বলতো, এমিন তৈরি হচ্ছে, যেটা একটা পচা মাছের গন্ধ তৈরি করতেছে। আচ্ছা, এখন দেখো আমরা বিভিন্ন শ্রেণীর জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্ত করতে যাচ্ছি। আচ্ছা, তো একটা জিনিস মনে রাখবা, আমরা যখন হ্যালাইড আছে না, হ্যালাইড বলতে আমরা কি বুঝি, গ্রুপ 17 এর যে মৌল আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ঠিক আছে, তো এইগুলা শনাক্ত করার জন্য, জৈব যৌগের এই হ্যালাইডকে শনাক্ত করার জন্য আমরা কোন পদ্ধতি ইউজ করে থাকি, ল্যাসাইন পরীক্ষা করে থাকি। আর কিছু পড়ার দরকার নেই, ল্যাসাইন পরীক্ষা করে থাকি আমরা কি, হ্যালাইড শনাক্তকরণের জন্য। ঠিক আছে, আচ্ছা, এখন মনে করো তোমাকে পরীক্ষাগারে একটা কি দিছে বলতো, অ্যালকোহল দিছে, তো অ্যালকোহল শনাক্ত করবা কিভাবে। ঠিক আছে, অ্যালকোহল শনাক্তকারী বিক্রিয়া আমরা পড়ছিলাম দুইটা, একটা হচ্ছে সোডিয়াম ধাতু সহ পরীক্ষা, আর একটা PCl5 সহ পরীক্ষা, তাই না, মনে আছে, একটা PCl5 সহ পরীক্ষা করে থাকি। এছাড়াও এখানে কতগুলো বলা আছে, এগুলো পড়বা, এস্টার পরীক্ষা, অ্যাসিটাইল ক্লোরাইড পরীক্ষা, তারপর সেরিক অ্যামোনিয়াম নাইট্রেট পরীক্ষা, একবার একটু রিডিং দিবা। ঠিক আছে, মূলত আমরা দুইটা, একটা সোডিয়াম সহ পরীক্ষা, একটা PCl5 সহ পরীক্ষা, এই দুইটা করে থাকি আমরা অ্যালকোহল শনাক্ত করার জন্য। দরকার নাই, আমরা একটু নিচে চলে যাই। অ্যালডিহাইড কিটোন আজকে তোমাদেরকে পড়ানো হয়ে গেছে। আচ্ছা, এখন জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্ত করার জন্য আমরা IR রশ্মি ইউজ করে থাকি। ঠিক আছে, মনে রাখবা IR রশ্মিকে তিনটা ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, তিনটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে যে নিয়ার IR, ঠিক আছে, আরেকটা হচ্ছে যে মিডল IR, আরেকটা হচ্ছে যে ফার IR, আরেকটা হচ্ছে ফার IR। মনে রাখবা মিডল IRটা, এটা আমরা জৈব যৌগের যে কার্যকরীমূলক আছে না, কার্যকরীমূলক শনাক্তকরণের ক্ষেত্রে আমরা মিডলটা ইউজ করে থাকি। কার্যকরীমূলক শনাক্তকরণ, কার্যকরীমূলক শনাক্তকরণের জন্য আমরা মিডল আইটা ইউজ করে থাকি। আর নিয়ার এবং ফার IR এটা ইউজ করতে আমরা চিকিৎসা ক্ষেত্রে আমরা নিয়ার এবং ফার IR ইউজ করে থাকি। এখন যদি স্পেসিফিক জানতে চাও, নিয়ারটা ইউজ করে মস্তিষ্কের পরীক্ষার। ঠিক আছে, মস্তিষ্কের পরীক্ষায় আমরা নিয়ারটা ইউজ করে থাকি, মস্তিষ্কের পরীক্ষায় আমরা নিয়ারটা ইউজ করে থাকি। আর ফার IRটা ইউজ করা হয় আমরা যে থেরাপি দেই না, লাইট থেরাপি, ঠিক আছে, এই লাইট থেরাপির মধ্যে আমরা কি করে থাকি বলতো, ফার IR ইউজ করে থাকি। মনে রাখো মাসেল বা লিগামেন্ট এগুলোতে যে থেরাপি দেই, এই থেরাপিতে, লাইট থেরাপিতে আমরা কি করে থাকি, ফার IRটা ইউজ করে থাকি। ঠিক আছে, থেরাপিতে ফারটা, মস্তিষ্কের পরীক্ষা আমরা নিয়ার IRটা ইউজ করে থাকি। ঠিক আছে, এই যে মিডল IRটা আমরা কোথায় ইউজ করতেছি বলতো, কার্যকরীমূলক শনাক্তকরণের ক্ষেত্রে। ঠিক আছে, এর লেন্থটা আমরা একটু মনে রাখবো। ঠিক আছে, 2.5 মাইক্রোমিটার থেকে 25 মাইক্রোমিটার পর্যন্ত। ঠিক আছে, এখানে আর কিছু এত কিছু দরকার নাই, এত কিছু পরের মাথার মধ্যে নেওয়ার দরকার নেই, এটা জাস্ট মনে রাখো। জৈব যৌগের কার্যকরীমূলক IR তরঙ্গ সংখ্যা। ঠিক আছে, তরঙ্গ সংখ্যা কত থাকে, তরঙ্গ সংখ্যাকে আমরা মনে আছে মিউ বার দ্বারা প্রকাশ করছিলাম, মিউ বার ইজ ইকুয়াল টু 1/λ। ঠিক আছে, এটাকে আমরা বলি তরঙ্গ সংখ্যা, ফিজিক্সে আমরা পড়ছি। ঠিক আছে, জাস্ট তরঙ্গ সংখ্যার মানটা একটু দেখো। ঠিক আছে, এমসিকিউর জন্য। আচ্ছা, এই দেখো এখানে কতগুলা তোমাকে ফ্রিকোয়েন্সির কথা বলা আছে। এখন কথা হচ্ছে যে
মেডিকেল পরীক্ষায় এখান থেকে কখনোই প্রশ্ন আসে নাই, ঠিক আছে? কার জন্য কোন ফ্রিকোয়েন্সি লাগবে, প্রশ্নটা এরকম আসে। দেখো এখানে কি আছে বলতো, একটা CO কার্বনিল মূলক, বলা থাকে কার্বনিল মূলকের জন্য আমাদের ফ্রিকোয়েন্সি কত থাকে, এটা প্রশ্ন আসতে পারে। আর এটা হচ্ছে অ্যালকোহলের, ঠিক আছে, OH এর জন্য ফ্রিকোয়েন্সি কত থাকবে, তো এরকম প্রশ্ন আসতে পারে। মেডিকেলে কখনোই আসছে না, কোথায় আসছে বলতো, ভার্সিটির জন্য আসছে। তো ভার্সিটির জন্য যদি পড়তে চাও এটা একটু পড়বা। এখন মেডিকেলের জন্য এটা স্কিপ করতে পারো। কি পড়বা, দেখবা তোমার অনুশীলনের মধ্যে মাত্র কয়েকটা মাত্র প্রশ্ন বলা আছে এই ফ্রিকোয়েন্সি রিলেটেড, ওই অনুশীলনীগুলোই পড়বা। তা আবার অনুশীলনের মধ্যে কোনটা দেওয়া আছে জানো, এই যে এলডিহাইড কিটোন, এলডিহাইড কিটোনের ফ্রিকোয়েন্সি জাস্ট এটাই দেওয়া আছে। তো কি করবো বলতো, এলডিহাইড কিটোনের ফ্রিকোয়েন্সিটা মুখস্থ করে ফেলবা। ওকে, তাহলে আমরা এলডিহাইড কিটোনের ফ্রিকোয়েন্সিটা মনে মনে রাখবো। এখান থেকে কিছু পড়তে জানো, মাথা নষ্ট করার দরকার নেই, পড়াটাকে একটু ইজি করে নাও, দরকার নেই। চলে আসি আমরা গ্লিসারিন ও ফেনল। আচ্ছা, পরে কিন্তু প্রায় শেষের দিকে, আর একটু ধৈর্য ধরো, আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, গ্লিসারিন আমরা আগে পড়ছিলাম তাই না, অ্যালকোহলকে আমরা দুটো ভাগে ভাগ করছিলাম, মনোহাইড্রিক অ্যালকোহল, পলিহাইড্রিক অ্যালকোহল। পলিহাইড্রিক অ্যালকোহলের মধ্যে OH থাকে একাধিক। এখন এটার মধ্যে যদি 3টা OH থাকে সেটাকে আমরা কি বলে থাকি, গ্লিসারিন বলে থাকি, তাই না, সেটাকে আমরা বলছি গ্লিসারিন। তো গ্লিসারিনের সংকেত যদি আমরা লিখতে চাই, ঠিক আছে, আচ্ছা, তো গ্লিসারিনের সংকেত কি হবে বলতো ভাইয়া, তাহলে CH2OH একটা দিলাম, CHOH দুইটা দিলাম, CH2OH, তাহলে কয়টা হচ্ছে বলতো, 3টা OH হয়ে গেছে। তাহলে সেটাকে আমরা কি বলবো, গ্লিসারিন বলবো। তাহলে 3টা OH থাকলে সেই অ্যালকোহলকে আমরা কি বলবো, গ্লিসারিন বলবো। এটা একটা পলিহাইড্রিক অ্যালকোহল। আগে আমরা পড়ছি পলিহাইড্রিক অ্যালকোহলের ব্যবহার কোথায়, আমরা ময়েশ্চারাইজিং এজেন্ট হিসেবে আমরা ইউজ করে থাকি, ঠিক আছে, লিপস্টিকে বা স্নো ক্রিমে আমরা ময়েশ্চারাইজিং এজেন্ট হিসেবে আমরা পলিহাইড্রিক অ্যালকোহলটা ইউজ করে থাকি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করব বলতো, পলিহাইড্রিক কিছু অ্যালকোহলের আমরা বয়লিং টেম্পারেচার একটু মনে রেখো, ঠিক আছে। ইথানলের কত, এটা হচ্ছে যে একটা মাত্র OH, ঠিক আছে। গ্লাইকলের কত, গ্লাইকলের কয়টা OH থাকে বলতো, 2টা OH থাকে। গ্লিসারিন 3টা থাকে। তো এটার হচ্ছে যে বয়লিং টেম্পারেচারটা একটু মনে রাখো। ওকে, আচ্ছা, এখন চলে আসি আমরা গ্লিসারিন কিভাবে প্রস্তুত করব। জাস্ট 3টা নাম পড়বা, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রথমে হচ্ছে যে আমরা তেল বা চর্বি, বলতো ভাইয়া তেল বা চর্বি মানে কি, তেল বা চর্বি মানে এস্টার, ঠিক আছে। এই তেল বা চর্বি এস্টারকে আমরা কি করব বলতো, আমরা এটাকে আমরা আর্দ্র বিশ্লেষণ করব। কোন আর্দ্র বিশ্লেষণ, ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ করব। আর্দ্র বিশ্লেষণ মানে এখানে পানি আমরা ঢেলে দিব, ঠিক আছে, পানি ঢালবো। কোন পানি বলতো, ক্ষারীয় পানি ঢালবো। তখন এখানে কি তৈরি হবে, সাবান তৈরি হয়। তাই এটাকে আমরা বলি সাবানায়ন প্রক্রিয়া। প্রশ্নে আসে সাবানায়ন প্রক্রিয়া কোন পদ্ধতিতে তৈরি হয়, আমরা জানি তেল বা চর্বির ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ হচ্ছে যে আমাদের সাবানায়ন প্রক্রিয়া। তাহলে ক্ষারীয় জিনিসটা মনে রাখবা। আর আমরা কি তেল বা চর্বির অম্লীয় আর্দ্র বিশ্লেষণের মধ্যে আমরা গ্লিসারিন, ফ্যাটি অ্যাসিড আলাদাভাবে তৈরি করতে পারি। কারণ তেল বা চর্বি কি ছিল বলতো, একটা এস্টার ছিল, এটার সাথে যদি তুমি পানি দাও তাহলে কি হবে বলতো, এখানে একটা অ্যালকোহল তৈরি হবে বা একটা অ্যাসিড তৈরি হবে। তাহলে গ্লিসারিন এবং ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড একটা অ্যাসিড তৈরি হবে। আচ্ছা, আধুনিক সংশ্লেষ পদ্ধতি কোনটা বলতো, প্রোপিন থেকে গ্লিসারিন তৈরি করাটা হচ্ছে আধুনিক সংশ্লেষ পদ্ধতি। এমসিকিউ এর জন্য পড়বা। আচ্ছা, এখন চলে আসি আমরা, মনে করো কিভাবে আমরা ওই তেল বা চর্বির ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ করে থাকি, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমরা কি করবো বলতো, এই যে এস্টার, তেল বা চর্বি, এস্টারের সাথে আমরা ক্ষারের আর্দ্র বিশ্লেষণ করব, ঠিক আছে। ক্ষারের আর্দ্র বিশ্লেষণ করলে এখানে কি হবে বলতো, গ্লিসারিন তৈরি হবে আর সাবান তৈরি হবে। আগেই বলছিলাম ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণে কি হয়, সাবান তৈরি হয়, ঠিক আছে। আর CONA এটাকে বলা হয় সাবান, ঠিক আছে, একটা লবণ, ঠিক আছে। তো এটাকে আমরা বলতেছি সাবান বলতেছি। তো এখানে কি তৈরি হবে, গ্লিসারিন। এখন কথা হচ্ছে যখন আমরা তেল বা চর্বির ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ করবো তখন ডিরেক্টলি আমরা গ্লিসারিন পাবো না, ঠিক আছে। তখন সেখানে আমরা একটা গ্লিসারিনের মিশ্রণ পাবো। ওই মিশ্রণটা মানে সাবানটা যদি আমি বের করে দিই, বের করে দিলে যে মিশ্রণটা থাকবে ওই মিশ্রণটাকে বলা হয় স্প্যান্ট লাই। এটাকে বলা হয় স্প্যান্ট লাই। এই স্প্যান্ট লাইয়ের মধ্যে 3 থেকে 5% কি থাকে বলতো, গ্লিসারিন থাকে, ঠিক আছে। স্প্যান্ট লাইয়ের 3 থেকে 5% গ্লিসারিন থাকে। এখন তুমি যদি এই 3 থেকে এই স্প্যান্ট লাইয়ের মধ্যে যদি ফিট ক্রিয়েট করো, ঠিক আছে, তখন কি হয় বলতো, এটা 80% গ্লিসারিন পাওয়া যাবে আমাদের, বুঝতে পারছো। তাহলে স্প্যান্ট লাইনের মধ্যে আমরা ফিট ক্রিয়েট করব, তখন এখানে গ্লিসারিনের পরিমাণ বেড়ে যাবে 80%। এখন গ্লিসারিনের মধ্যে পানি অণু কত থাকে বলতো, এটা জাস্ট মনে রাখবা, সংকেত মনে রাখো না রাখো কিন্তু এটা একটু মনে রাখো। ফিটকিরির মধ্যে পানি থাকে 24 অণু, ফিটকিরির মধ্যে পানি থাকে 24 অণু। জিপসামের মধ্যে পানি থাকে 2 অণু, ঠিক আছে। জিপসামের মধ্যে পানি থাকে 2 অণু, ঠিক আছে। আরেকটা আছে আমাদের, জিপসামের মধ্যে পানি থাকে 2 অণু, ঠিক আছে। এই দুটো একটু জাস্ট মনে রাখো, ঠিক আছে। ব্লু ভিট্রিয়ল,
ঠিক আছে, ব্লু ভিট্রিয়াল, ব্লু ভিট্রিয়াল, ভিট্রিয়াল, ভিট্রিয়াল। ব্লু ভিট্রিয়ালের মধ্যে 5 অণু পানি থাকে, এই যে গেল। ঠিক আছে, ক্যালসিয়াম সালফেট 5 অণু পানি, ক্যালসিয়াম সালফেট 5 অণু পানি, সেটাকে বলা হয় ব্লু ভিট্রিয়াল বলা হয়। ঠিক আছে, ক্যালসিয়াম সালফেট 5 অণু পানি, ক্যালসিয়াম সালফেট আর 5 অণু পানি, এটাকে বলা হয় ব্লু ভিট্রিয়াল। তো কত পানি থাকে এটা একটু জাস্ট মনে রাখো। আচ্ছা, তো এখন আমরা বাকি জিনিসগুলা, এই যে তেল বা চর্বি অম্ল বিশ্লেষণ আমরা কি হবে, গ্লিসারিন ফ্যাটি অ্যাসিড তৈরি হবে, এগুলা পড়ানোর মতো কিছু নাই। আমরা নিচে চলে আসি, দেখো আধুনিক পদ্ধতিতে আমরা কি করতে থাকি, প্রোপিন এবং গ্লিসারিন থেকে আমরা আধুনিক পদ্ধতিতে গ্লিসারিন তৈরি করতে পারি। এগুলো কখনোই সিকিউ আসবে না, কখনোই তোমার এগুলা পড়া লাগবে না, তুমি জাস্ট ওই যে 3টা হেডিং গুলা পড়বা। ওকে, এখন চলে আসি আমরা গ্লিসারিনের শনাক্তকারী বিক্রিয়া। গ্লিসারিন শনাক্তকারী জাস্ট একটাই মনে রাখবা, অ্যাক্রোলিন টেস্ট। গ্লিসারিন শনাক্তকারী বিক্রিয়া কোনটা ছিল বলতো, অ্যাক্রোলিন টেস্ট। ঠিক আছে, আমরা যদি গ্লিসারিনকে পটাশিয়াম বাইসালফেট, ঠিক আছে, এর সাথে বিক্রিয়া করাই, মানে একটা প্রভাবকের সাথে আমরা উত্তপ্ত করি, তখন এখানে কি তৈরি হবে, অ্যাক্রোলিন তৈরি হবে। ঠিক আছে, এই অ্যাক্রোলিন হচ্ছে একটা ঝাঁঝালো গন্ধ বিশিষ্ট অ্যাক্রোলিন হয়ে থাকে, এর একটা ঝাঁঝালো গন্ধ থাকে। ঠিক আছে, যেটা শ্বাসরোধ করে থাকে। ঠিক আছে, শ্বাসরোধক ঝাঁঝালো গন্ধ বিশিষ্ট অ্যাক্রোলিন তৈরি হয়, যেটা থেকে আমরা বুঝতে পারছি এটার মধ্যে কি আছে বলতো, গ্লিসারিন আছে। তো গ্লিসারিন শনাক্তকারী বিক্রিয়া হচ্ছে অ্যাক্রোলিন টেস্ট, এবং অ্যাক্রোলিনের সংকেতটা তোমাদের জানতে হবে অবশ্যই। CH2 ডাবল বন্ড CH মানে অ্যালডিহাইড থাকবে, তার সাথে আবার কি বলবো তো, অ্যালকিনও থাকবে, সেটাকে আমরা বলি অ্যাক্রোলিন। এটা কিন্তু আসে, পারতে হবে। অ্যাক্রোলিন টেস্ট করতে থাকি আমরা গ্লিসারিন শনাক্তকরণের মাধ্যমে। চলে আসি আমরা ফেনল। আচ্ছা, চলো ফেনল। ফেনল আমরা কখন বলবো, আমরা একটা কি করবো, বেনজিন আঁকবো, বেনজিন এঁকে তার সাথে আমরা একটা ওইচ দিয়ে দিব, সেটাকে আমরা কি বলে থাকি, ফেনল বলে থাকি। মনে রাখবা ফেনলটা কি বলতো, একটা অম্লীয়। ফেনল কি হয়ে থাকে বলতো, অম্লীয় হয়ে থাকে। এখন এই ফেনল সম্পর্কে আর কি কি তথ্য আমাদের জানার আছে একটু দেখে ফেলি, চলো। তো এই যে ফেনল, এর অপর নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড। ঠিক আছে, এর অপর নাম কি বলতো, এই যে ফেনল, এর অপর নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড। এই কার্বলিক অ্যাসিডটা কোথায় ইউজ করা হয়, সাপ তাড়াতে ইউজ করা হয়। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে যে আসলে সাইন্টিফিক কোনো ব্যাখ্যা নাই, এবং এটা আসলে কি সাপ এটার কারণে মানে দূর হয় নাকি জানি না, কিন্তু সাপ তাড়াতে মানে লোকে যেটা বলে এটা একটু মনে রাখবা। ঠিক আছে, সাপ তাড়াতে আমরা ব্যবহার করে থাকি কার্বলিক অ্যাসিড বা ফেনল ইউজ করে থাকি। আচ্ছা, তো এটা কি অম্লীয় হবে। এর মধ্যে দেখো তো কি মূলক আছে, OH মূলক আছে, তাই না? আমরা পড়ছিলাম OH মূলক কি বলতো, অর্থপ্যারা নির্দেশক না মেটা নির্দেশক? OH হচ্ছে যে অর্থপ্যারা নির্দেশক, তাহলে এটা কি বেনজিন সক্রিয়কারী মূলক, তাহলে এটা কি বলতো, বেনজিন সক্রিয়কারী, তাহলে এর সক্রিয়তা বেনজিন থেকে বেশি, বেনজিন সক্রিয়কারী মূলক। বেনজিন সক্রিয়কারীমূলক OH আছে, কারণ এর OH ভাঙলে আমরা শুধুমাত্র কি পাই বলতো, সিগমা বন্ধন পাই, কোনো পাই বন্ধন পাচ্ছি না, তাহলে এটা একটা কি বলতো, অর্থপ্যারা নির্দেশক। ঠিক আছে, আচ্ছা, তো এই গেল ফেনল। মনে রাখবা এই ফেনলটা আমরা কোথায় ইউজ করে থাকি, মনে রাখবা ডিসইনফেক্টেন্ট এবং অ্যান্টিসেপটিক হিসেবে আমরা ফেনলটা ইউজ করে থাকি। ঠিক আছে, তো এই ডিসইনফেক্টেন্ট অ্যান্টিসেপটিক হিসেবে আমরা আসলে কি ইউজ করে, কি ডেটল ইউজ করে থাকি। ঠিক আছে, আচ্ছা, তো ডেটলের প্রধান উপাদান কি বলতো, আমাদের ফেনল। ঠিক আছে, ফেনল। আচ্ছা, আরেকটা জিনিস একটু মনে রাখো, আচ্ছা, পিক্রিক অ্যাসিড। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। পিক্রিক অ্যাসিড হচ্ছে 2,4,6 ট্রাইনাইট্রোফেনল। ঠিক আছে, এই যে দেখো পিক্রিক অ্যাসিড। দেখো পিক্রিক অ্যাসিড কিভাবে আঁকবা, তুমি প্রথমে একটা ফেনল আঁকবা, ফেনল আঁকার পরে এর যে মানে অর্থ প্যারা অবস্থান আছে না, ঠিক আছে, কারণ এটা কি বেনজিন সক্রিয়কারী মূলক, তাই না? সক্রিয়কারী মূলক হলে কয় নম্বর কার্বন বলতো, আমাদের 2, 4 এবং 6 নম্বর এই জায়গাগুলোর মধ্যে কি হবে, কি ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে, ওই জায়গাটার মধ্যে তুমি নাইট্রোমূলক অ্যাড করে দিবা, নাইট্রোমূলক অ্যাড করে দিবা, তখন সেটাকে আমরা বলবো পিক্রিক অ্যাসিড। এর অপর নাম বার্নল, মানে তুমি যখন পুড়ে যায় আমাদের শরীর, তখন এই পোড়া জায়গার মধ্যে আমরা কোনটা ইউজ করে থাকি, বার্নল ইউজ করে থাকি। ঠিক আছে, আচ্ছা, এখন চলে আসি আমরা ডিসইনফেক্টর এবং অ্যান্টিসেপটিক মানে কি। ঠিক আছে, একটা হচ্ছে ডিসইনফেক্টেড আর একটা হচ্ছে অ্যান্টিসেপটিক। আচ্ছা, মনে রাখবা ডিসইনফেক্টেড মানে হচ্ছে যে তোমার এটা কি সজীব কোষ না, সজীব কোষ বা আমাদের ত্বকের মধ্যে আমরা যেটা ইউজ করে থাকি সেটাকে বলা হয় অ্যান্টিসেপটিক, সেটাকে আমরা কি বলবো, অ্যান্টিসেপটিক বলবো। অ্যান্টিসেপটিকে ফেনলের পরিমাণ কম থাকে, কত পার্সেন্ট থাকে, 0.2% থাকে অ্যান্টিসেপটিকে। ঠিক আছে, ফেনল থাকে। ডিসইনফেক্টেড মনে করো হচ্ছে যে আমার এই যে
ফোন, ঠিক আছে, ফোনটাকে আমরা পরিষ্কার করতে যাচ্ছি। তো এটাকে পরিষ্কার করার জন্য কি করবো আমরা বলতো, এখানে আমরা ডিসইনফেক্টেন্ট ইউজ করব। তো ডিসইনফেক্টেন্ট এখানে আমরা কি হবে, ফেনল থাকবে 1%। তাহলে সজীব কোষে আমরা কি থাকি, অ্যান্টিসেপটিক, আর হচ্ছে যে মৃত কোষে আমরা ইউজ করে থাকি ডিসইনফেক্টেন্ট। ওকে, আচ্ছা কোনটাতে কত পার্সেন্ট ফেনল থাকে এটা একটু দেখবা। আচ্ছা এখন চলে আসি আমরা ফেনলের প্রস্তুতি। জাস্ট নাম পড়বা, কিচ্ছু পড়ার দরকার নাই। কিউম্যান এবং ডাউ, ঠিক আছে, এখান থেকে আসলে কিউ আসে না, ঠিক আছে। কিউম্যান এবং ডাউ পদ্ধতিতে আমরা কি করতে পারি বলতো, ফেনল প্রস্তুত করতে পারি, আর কিচ্ছু পড়ার দরকার নাই। আরেকটা জিনিস ছিল, আমরা তড়িৎ রসায়ন, তড়িৎ বিশ্লেষণ একটা অধ্যায় ছিল না 4 নম্বর চ্যাপ্টার, ওইখানে পড়ছিলাম ডাউন পদ্ধতি, মনে আছে? ডাউন পদ্ধতিতে আমরা কি তৈরি করে থাকি, ডাউ এর সাথে মিল আছে আর কি, এই জন্য বললাম। ডাউন পদ্ধতিতে আমরা সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে, সংশ্লেষ করে থাকি, সোডিয়াম ক্লোরাইড তৈরি করে থাকি, সংশ্লেষ। তার বই পাশে একটু লিখে রাখবা, ঠিক আছে। ডাউ পদ্ধতিতে ফেনল তৈরি হয়, আর ডাউন পদ্ধতিতে তৈরি হয় সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে, তৈরি করা হয় ডাউন পদ্ধতিতে। আচ্ছা নামগুলা পড়বো, আর কিচ্ছু না, এখানে কিছুই লাগবে না, আমরা চলে যাই। আলকাতরা থেকে আমরা ফেনল তৈরি করতে পারি। এখন এটা আসে, আলকাতরা কোন তেল থেকে আমরা বলতো, মধ্যম তেল। তোমাদের লঘু তেলে এবং মধ্যম তেল দুইটা থেকে আমরা ফেনল পাই, ঠিক আছে, ওই যে তোমাদের 4টার মধ্যে ছিল, ঠিক আছে, লঘু তেলও ছিল মধ্যম তেলও ছিল। কিন্তু ফেনল নিষ্কাশনের জন্য আমরা কোন তেলটা ইউজ করবো, মধ্যম তেল। জাস্ট এটাই এমসিকিউ এর জন্য মনে রাখবা, মধ্যম তেল থেকে আমরা ফেনল নিষ্কাশন করে থাকি, ঠিক আছে। আচ্ছা পরীক্ষাগারে আমরা এনিলিন থেকে ফেনল প্রস্তুত করতে পারি, জাস্ট হেডিং পড়বা, এখানে আর কিচ্ছু পড়ার দরকার নেই, এগুলো কখনো আসে না, ঠিক আছে, সিকিউর জন্য আসে না। ফেনলের শনাক্তকারী বিক্রিয়া। আচ্ছা ফেনলের শনাক্তকারী বিক্রিয়া একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারো, লিবার্টি দে, ঠিক আছে, ফেনলের লিবার্টি দে। আচ্ছা ফেনল তো বুঝলেই, ফেনল, ঠিক আছে। বি দিয়ে মনে রাখবা ব্রোমিন দ্রবণ সহ পরীক্ষা, বি দিয়ে মনে রাখবো ব্রোমিন দ্রবণ সহ পরীক্ষা, ঠিক আছে। এফ দিয়ে মনে রাখবো FeCl3 সহ পরীক্ষা, ঠিক আছে। লিবার্টি দিয়ে মনে রাখবো লিভারম্যান পরীক্ষা, এটা হচ্ছে যে লিভারম্যান পরীক্ষা, ঠিক আছে। তো এই 3টে পরীক্ষা কি দিবে, ফেনল করে থাকবে, আর কিছু পড়ার দরকার নেই আসলে। এখন ফেনল আমাকে বলতো, ফেনল কি একটা অম্লীয় না, যেহেতু অম্ল তাহলে কি হবে, নীল মাছকে লাল করবে, ঠিক আছে। আরেকটা কি বলছি আমরা, ব্রোমিন দ্রবণ সহ পরীক্ষা দিবে, ঠিক আছে। ব্রোমিন দ্রবণ সহ যখন পরীক্ষা করে তখন এটা কি হবে, হলদে সাদা পদক্ষেপ তৈরি করে, ঠিক আছে, হলদে সাদা পদক্ষেপ তৈরি করবে। একটা ফেরিক ক্লোরাইড সহ পরীক্ষা, এটাই দেখাইছি, ঠিক আছে। ফেরিক ক্লোরাইড হচ্ছে যে বেগুনি বর্ণের দ্রবণ তৈরি করবে, কালার গুলো জাস্ট একটু দেখবো আমরা। লিবারম্যান পরীক্ষা, লিবারম্যান পরীক্ষায় যে লিবারম্যানটা তৈরি হয় এটা হচ্ছে সবুজ বা নীল বর্ণ হয়ে থাকে, ঠিক আছে। লিবারম্যান পরীক্ষায় সবুজ বা নীল বর্ণ তৈরি হয়, আর কিছু বলার দরকার নেই। আচ্ছা এগুলা কিছু পড়বো না আমরা। চলো নাইট্রোগ্লিসারিন টিএনটি। নাইট্রোগ্লিসারিন টিএনটি বলতে আমরা কি বুঝি, দেখো নাইট্রোগ্লিসারিন আসলে শব্দ থেকে আমরা বুঝতে পারছি গ্লিসারিন এবং নাইট্রো যুক্ত হচ্ছে, তাহলে সেটাকে আমরা বলছি নাইট্রোগ্লিসারিন। প্রথমে আমরা নাইট্রোগ্লিসারিন আলোচনা করি। গ্লিসারিনের সংকেত কি ছিল বলতো, CH2OH, CHOH, CH2OH। আমরা কি করব, এখানে যে OH টা আছে না, এর পরিবর্তে আমরা কি একটা নাইট্রো গ্রুপ দিয়ে দিব, H এর জায়গায় কি করব, একটা নাইট্রো গ্রুপ দ্বারা এটাকে প্রতিস্থাপন করে দিব, নাইট্রো NO2 নাইট্রো দ্বারা প্রতিস্থাপন করব, তখন সেটাকে আমরা কি বলবো, নাইট্রোগ্লিসারিন বলবো, ঠিক আছে। এই নাইট্রোগ্লিসারিনের ব্যবহারটাই শুধুমাত্র ইম্পর্টেন্ট, ঠিক আছে। নাইট্রোগ্লিসারিন কোথায় ইউজ করা হয়, আচ্ছা যদি বলা হয় আচ্ছা এই নাইট্রোগ্লিসারিন কোথায় ব্যবহার করা হয়, ব্যবহারটা তুমি ABCD দিয়ে মনে রাখবা, ঠিক আছে, ABCD। আচ্ছা এ দিয়ে কি মনে রাখবা, এটা আমরা নাইট্রোগ্লিসারিনটা ইউজ করে থাকি অ্যানজাইনা পেক্টোরিস, ঠিক আছে, অ্যানজাইনা পেক্টোরিস ইউজ করা হয়। আর একটা হচ্ছে এ দিয়ে মনে রাখবা অ্যাজমা, হাঁপানি, অ্যাজমাতে আমরা কি করে থাকি, নাইট্রোগ্লিসারিনটা ইউজ করে থাকি। এটা একটু বুঝাই অ্যানজাইনা পেক্টোরিস কি ছিল। তোমরা যদি রক্তচাপটা পড়ে থাকো তখন আমরা বলি না, আমাদের কি বলতো, হৃৎপিণ্ডের যে ব্লাড সার্কুলেশন হয়, ঠিক আছে, হৃৎপিণ্ড মনে করো এটা একটা হৃৎপিণ্ড, ঠিক আছে। হৃৎপিণ্ড নিজেকে ব্লাড সার্কুলেট করবে না, ঠিক আছে, নিজেকে সার্কুলেট করার জন্য যেই আর্টারির কাজ লাগে সেটাকে বলা হয় করোনারি আর্টারি, সেটাকে বলা হয় করোনারি আর্টারি। কোনো কারণে
ওই লোকটা মনে করো করোনারি আর্টারির মধ্যে প্লাক তৈরি হলো, মানে একটা চর্বি কণা এখানে কি হবে বলতো একটা জমাট বেঁধে গেল, ঠিক আছে। এখন এখানে যদি প্লাক তৈরি হয় তখন রক্তটা কি হবে বলতো ওই প্রান্তে সে যেতে পারবে না। যখন এই প্রান্তে যখন রক্তটা যেতে পারতেছে না তখন এই জায়গাটা কি হবে বলতো কোষগুলো মারা যাওয়া শুরু হবে, সেটাকে আমরা কি বলতেছিলাম অ্যানজাইনা পেক্টোরিস বলছিলাম, তাই না। এখন আমরা যখন এই নাইট্রোগ্লিসারিনটা মানে আমরা রোগীর তখন মনে করা হচ্ছে কি হচ্ছে এখানে প্লাক তৈরি হচ্ছে, তখন সঙ্গে সঙ্গে জিওবার নিচে আমরা কি একটা নাইট্রোগ্লিসারিন দিয়ে দিই। নাইট্রোগ্লিসারিন দিয়ে দিলে এটার মধ্যে কি আছে বলতো নাইট্রো আছে না, NO2 আছে, মনে রাখবা। এই নাইট্রো ওষুধটা খুবই ইম্পর্টেন্ট, এটা কি করে আমাদের যে কোনো লুমিনের প্রাচীরটা বড় করে দেয়, লুমিনের প্রাচীরটা কি করে দেবে বড় করে দেয়। এটা সরু ছিল, ঠিক আছে, এটা কি হবে বলতো বড় করে দিবে, প্লাকটা তাহলে ওইখানেই থেকে যাবে, শুধুমাত্র লুমিনটা কি করতে বলতো বড় করে দিচ্ছে, তাহলে এখানে কি রক্তটা সহজে কি হবে বলতো ফ্লো করতে পারবে, ঠিক আছে। এইভাবে আমরা অ্যানজাইনা পেক্টোরিসে এই নাইট্রোমূলকটা কি করে থাকে বলতো আমাদের অ্যানজাইনা পেক্টোরিসে ব্যবহার করা হয়। তাহলে একটা পড়ছে আমরা অ্যানজাইনা পেক্টোরিস, আরেকটা কি হচ্ছে অ্যাজমা। অ্যাজমা পেশেন্টের মনে আছে আমাদের এখানে কি থাকে শ্বাসনালী বা ট্রাকিয়া থাকে, তাই না। শ্বাসনালী বা ট্রাকিয়াটা কি হবে বলতো এরকম থাকে। এখন যারা শ্বাসকষ্টের পেশেন্ট এজমার পেশেন্ট তখন তাদেরকে বেশি বেশি করে শ্বাস প্রশ্বাস নিতে হবে, তার ট্রাকিয়াটা কি করতে হবে বড় করতে হবে, লুমিনটা কি করতে হবে বড় করতে হবে। তো এখানে যখন নাইট্রোমূলকটা দিব নাইট্রোগ্লিসারিন তাকে খাওয়াবো তখন সে কি করবে বলতো এই যে আমাদের ট্রাকিয়া যেটা ছিল ট্রাকিয়ার প্রাচীরটা বড় হয়ে যাবে মোটা হয়ে যাবে, সহজে কি হবে এয়ার বাতাস কি হবে এখানে যাওয়া আসা করতে পারবে, ঠিক আছে। তো অ্যাজমা পেশেন্টের ক্ষেত্রে আমরা কি করে থাকি নাইট্রোগ্লিসারিন অ্যাড করে থাকি, ঠিক আছে। তাহলে একটা অ্যানজাইনা পেক্টোরিস আর একটা হচ্ছে যে অ্যাজমা। বিদে মনে রাখবো হচ্ছে ব্লাস্টিন জিলাটিন, ঠিক আছে, ব্লাস্টিন জিলাটিন হিসেবে ইউজ করা হয়। সিদে মনে রাখবা কর্ডাইট আর ডিদে মনে রাখছে ডিনামাইট, ঠিক আছে। ডিনামাইট তৈরিতে আমরা কি করে থাকি বলতো আমরা এই নাইট্রোগ্লিসারিনটা ইউজ করে থাকি। এই যে এই ডিনামাইটটা কে আবিষ্কার করেছিল বলতো আলফ্রেড নোবেল, ঠিক আছে। এই ডিনামাইটটা আবিষ্কার করেছিল, এখান থেকে তিনি যে অর্জিত সম্পদ পাইছিল ওইটাই হচ্ছে যে এখন বর্তমানে ওই যে নোবেল পুরস্কারে দেওয়া হয়, ঠিক আছে। এবিসিডি দিয়ে আমরা নাইট্রোগ্লিসারিনের ব্যবহার করব। এখন নাইট্রোগ্লিসারিন সম্পর্কে একটা মানে খুব ইন্টারেস্টিং একটা বিষয় বলি। এই নাইট্রোগ্লিসারিন যখন লিকুইড অবস্থা থাকে তখন এটা বিস্ফোরণ করে না, যখন এটা কি হয় বলতো সলিড হয়ে যায় তখন এটা কি হয় বলতো বিস্ফোরণ করে। তাহলে বিস্ফোরণ হওয়ার জন্য এটা কি হতে হবে বলতো এটাকে সলিড হতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো একটা জিনিস মনে রাখবা এটা হচ্ছে যে 13°C তাপমাত্রায় এটা কি হয় বলতো আমাদের সলিড হয়ে যায়। এখন 13°C তাপমাত্রা এটা জমাট বেঁধে কি হয় বলতো সলিড হয়ে যায়। এখন এই 13°C তাপমাত্রা আমাদের এনভায়রনমেন্টের সাথে মিলে গেছে, ঠিক আছে। আমাদের এই তো 15 থেকে 20 ধরি, তাই না। তাহলে এটা কি হয়ে যাবে বলতো আমরা যদি এই নরমাল টেম্পারেচারের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় নাইট্রোগ্লিসারিন আমরা স্থানান্তর করি তখন এখানে কি বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। এই সম্ভাবনা দূর করার জন্য আমরা কি করি এখানে ইথিলিন গ্লাইকল অ্যাড করে দিই, ঠিক আছে। ডিনামাইটের সাথে আমরা ইথিলিন গ্লাইকল আমরা কি করে থাকি বলতো নাইট্রোগ্লিসারিনের সাথে আমরা অ্যাড করি, তখন এর গলনাঙ্ক কত হয়ে যায় বলতো -29°C হয়ে যায়, তখন এটাকে আমরা সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো মনে রাখবেন নাইট্রোগ্লিসারিন বিস্ফোরণ হয় কঠিন অবস্থায়, কত তাপমাত্রা বলতো 13°C তাপমাত্রায়, তখন আমরা এটা কি করি ইথিলিন গ্লাইকল অ্যাড করে থাকি, তখন তার গলনাঙ্ক কত হয়ে যায় -29°C তাপমাত্রা হয়ে যায়। এখন এটা বিস্ফোরণ হলে কি হয় সলিড হওয়ার জন্য বিস্ফোরণ হয়, ঠিক আছে। সলিড হলে একটা জিনিস কি হয় বলতো আয়তন বেড়ে যায়। এই যে আমাদের নাইট্রোগ্লিসারিন আয়তন কত গুণ বাড়ে বলতো 1200 গুণ বাড়ে, আয়তনটা কত গুণ বাড়ে 1200 গুণ, মানে এই দুইটা ইনফরমেশন তোমরা একটু জাস্ট মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা, এই গেল নাইট্রোগ্লিসারিন, আর কিছু পড়ার দরকার নেই, যা যা ভাইয়া দেখাইছি এগুলো একটু জাস্ট দেখবা, হ্যাঁ, এত কিছু পরে মাথা নষ্ট করার কোনো মানে হয় না। টিএনটি, টিএনটি মানে হচ্ছে ট্রাইনাইট্রোটোলুইন, টিএনটি মানে হচ্ছে ট্রাইনাইট্রোটোলুইন। আমরা একটু দেখি টিএনটি মানে কি। দেখো কি করব আমরা প্রথমে আমরা টলুইনের কথা চিন্তা করি। টলুইন মানে কি ছিল বলতো বেনজিনের সাথে একটা CH3, তাই না, বেনজিনের সাথে একটা CH3 এটাকে আমরা কি বলছি টলুইন দিয়েছি বলে থাকি, তাই না। এখন আমাকে বলতো এই যে CH3 মূলকটা একটা কি বলতো বেনজিন সক্রিয়কারী মূলক, কারণ তার মধ্যে কোনো কি বন্ধন নাই বলতো কোনো পাই বন্ধন নাই, সবগুলো কি আছে সিগমা বন্ধন, যেহেতু সিগমা বন্ধন তার এটা বেনজিন সক্রিয়কারী মূলক। বেনজিন সক্রিয়কারী মূলক হলে কয় নম্বর অবস্থানে কার্বন অনুপাত বাড়ে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে 2 4 6, দেখো এই যে 2 নম্বর কার্বন 4 নম্বর কার্বন আর কি 6 নম্বর কার্বন, এখানে ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেলে এখানে তুমি কি করবা নাইট্রোমূলক অ্যাড করে দিবা, তো এটাকে আমরা বলবো 246 ট্রাইনাইট্রোটোলুইন, ঠিক আছে, এটা হচ্ছে যে টিএনটি। আচ্ছা, কিভাবে ব্যবহার তৈরি করা হয় দরকার নাই দেখার, এখানে তুমি জাস্ট ব্যবহারটা খুবই ইম্পর্টেন্ট, কোথায় আমরা ইউজ করে থাকি। টিএনটি মনে রাখবো হচ্ছে যে আমরা হাত বোমা, ঠিক আছে, বোম শেল, যত ধরনের বোম আছে, ঠিক আছে, এগুলোতে আমরা ইউজ করে থাকি। টর্পেডো দিয়ে ইউজ করে থাকি। টর্পেডো মানে কি
সাবমেরিন কই থাকে? পানির নিচে থাকে। এই সাবমেরিন থেকে আমরা টর্পেডো নিক্ষেপ করে জাহাজ ধ্বংস করার জন্য। তাহলে জাহাজ ধ্বংস করার জন্য কোনটা ইউজ করা হয়? টর্পেডো। তাহলে জাহাজ ধ্বংসের জন্য টর্পেডো ইউজ করা হয়। এখন মনে করো আমার একটা শত্রু, তার বাসা আমি উড়াই দিব, ঠিক আছে? ওইখানে কিন্তু টর্পেডো ইউজ করা যাবে না। টর্পেডো কোথায়? পানির নিচে। জাহাজ ধ্বংস করার জন্য ইউজ করা হয়। আমরা বিল্ডিং ধ্বংস করার জন্য তখন কি আমরা অ্যামাটল নিব, ঠিক আছে? অ্যামাটল হচ্ছে পুরাতন বিল্ডিং বা পাহাড় সমতল করার জন্য অ্যামাটলটা ইউজ করা হয়। তো ব্যবহারগুলা খুব ভালো করে পাবা, এখান থেকে ব্যবহারই আসে, আর কিছু আসে না। আচ্ছা, এখন চলে আসি আমরা ডেটল, ঠিক আছে? এটা হচ্ছে যে ডিসইনফেক্টেড অ্যান্টিসেপটিক হিসেবে আমরা ইউজ করে থাকি। অ্যান্টিসেপটিক ছিল হচ্ছে যে আমাদের সজীব কোষে আমরা ইউজ করে থাকি, ঠিক আছে? ডিসইনফেক্টেন্ট আমরা কি করে থাকি? ওই যে জৈব মানে অজৈব জায়গার মধ্যে আমরা ইউজ করে থাকি। ওকে, আচ্ছা, তো ডেটলের শতকরা সংযুক্তিটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সংযুক্তির পার্সেন্টেজ, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। এটা নিচে দেখো, একটু নিচে দেখো পার্সেন্টেজ দেওয়া আছে। এর মধ্যে ক্লোরোজাইলিনল কত থাকে বলতো? 4.8% থাকে, ঠিক আছে? যদি বলা হয় ডেটলের মধ্যে সবচেয়ে বেশি কোনটা থাকে? সবচেয়ে বেশি থাকে পানি, ঠিক আছে? 68.7% পানি থাকে, ঠিক আছে? আর যদি বলা হয় ডেটলের সবচেয়ে প্রধান উপাদান, ঠিক আছে, প্রধান উপাদান হচ্ছে ক্লোরোজাইলিনল, ঠিক আছে? ক্লোরোজাইলিনল কত পার্সেন্ট থাকে? 4.8% ক্লোরোজাইলিনল থাকে। তো এই ক্লোরোজাইলিনলের সংকেতটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের একটু দেখতে হবে। দেখো, ক্লোরোজাইলিনল তুমি কিভাবে আঁকবা? প্রথমে তো একটা ফেনল আঁকবা। দেখো তো এটা একটা ফেনল না, ঠিক আছে? ফেনলের যে প্যারা অবস্থান আছে সেখানে তুমি একটা ক্লোরিন ঢুকাই দিবা, ঠিক আছে? আর মেটা অবস্থান মানে কি 3 এবং 5, ঠিক আছে? এটা হচ্ছে 3 এবং 5। 3 এবং 5 তুমি কি ঢুকাই দিবা বলতো? একটা CH3 ঢুকাই দিবা। তখন সেটাকে আমরা বলবো ক্লোরোজাইলিনল। এটা ডেটলের কত পার্সেন্ট থাকে? 4.8% থাকে। এটাই ডেটলের প্রধান উপাদান, ঠিক আছে? প্রধান উপাদান। আচ্ছা, আরেকটা একটু দেখি আমরা, আইসোপ্রোপাইল অ্যালকোহল, ঠিক আছে? আইসোপ্রোপাইল অ্যালকোহল আমরা, তুমি যখন মনে করো মেডিকেলে পড়বা, এই যে আইসোপ্রোপাইল অ্যালকোহল, ঠিক আছে? আচ্ছা, তুমি যখন মনে করো মেডিকেলে পড়বা, তো ইন্টারনেটে যখন যাবা তখন কি হবে? ওটিতে ঢুকবা, স্যারকে একটু হেল্প করবা। স্যার কি করবে বলতো? তোমাকে প্রথমেই তার যে যন্ত্রপাতি আছে সেগুলো তোমাকে দিয়ে দিবে, বলবে যে তুই এটা পরিষ্কার কর। তুমি কি দিয়ে পরিষ্কার করবে বলতো? ওই যে আইসোপ্রোপাইল অ্যালকোহল দ্বারা এটা কি করবা বলতো? তোমার যে অস্ত্রগুলো আছে মানে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো তুমি পরিষ্কার করবা, ঠিক আছে? এটা মূলত জীবাণুনাশক হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে? সকল জীবাণু এটা কি করে ফেলে? মেরে ফেলে, ঠিক আছে? এটা মূলত আমরা হচ্ছে যে ওই ওটি টেবিল ইউজ করা হয় সবচেয়ে বেশি। আচ্ছা, এটা একটু মনে রেখো, পাইন তেলের মধ্যে কি থাকে বলতো? টারপিনিয়ল থাকে। এটা একটা নন পোলার দ্রাবক। নন পোলার মানে কি বলতো? নন পোলার মানে এটা পানিতে দ্রবণীয় হয়। এই দ্রাবকটা পানিতে দ্রবণীয় হবে না, তাই সেটা বলছি আমরা নন পোলার। আচ্ছা, ডেটলের ব্যবহার ডিসইনফেক্টেড অ্যান্টিসেপটিক হিসেবে আমরা ডেটল ইউজ করে থাকি। ডেটল পড়ছো, এখন তুমি স্যাভডল একটু পড়ে ফেলো, ঠিক আছে? ডেটলের পার্সেন্টেজ তোমরা পড়ছো একটু আগে, পার্সেন্টেজ গুলো খুবই ইম্পর্টেন্ট, আগেই বলছি পার্সেন্টেজ গুলো পড়বা, ঠিক আছে? একটু স্যাভডনের পার্সেন্টেজটা একটু মনে রাখো, ঠিক আছে? কি কি থাকে। আচ্ছা, এরপর যেটা আছে স্যালল, ঠিক আছে? স্যাললটা কোথায় ইউজ করা হয়? এটা হচ্ছে যে আমরা গলার অসুখে ইউজ করা হয়। ডেন্টিস্ট যারা হবা, ঠিক আছে, ফিউচার ডেন্টিস্ট, ঠিক আছে, তারা হচ্ছে স্যালল দ্বারা তাদেরকে বলবা রোগীকে কুলকুচি করতে, ঠিক আছে? গলার অসুখে আমরা স্যাললটা ইউজ করে থাকি। এগুলো সবগুলো হচ্ছে একটা অ্যান্টিসেপটিক, ঠিক আছে? ডেটল, স্যাভডল, স্যালল। চলে আসি প্যারাসিটামল। তোমরা এটা হচ্ছে তোমাদের ডাক্তারি জিনিস, তাই না? মনে করো তোমার জ্বর, কি করবা? তোমরা নিজেরাই কি করো? এই প্যারাসিটামল খাও, ঠিক আছে? নাপা খেয়ে দে। মনে করো পেট ব্যথা, প্যারাসিটামল খা। ভাল লাগতেছে না, প্যারাসিটামল খা। ক্ষুধা লাগছে, প্যারাসিটামল খা, তাই না? এই ডাক্তারিকে তোমরা করো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে প্যারাসিটামল দেহের জন্য মানে এটা কি করে বলতো? আমাদের দুইটা জিনিসে কাজ করে থাকে প্যারাসিটামল। এটা হচ্ছে অ্যান্টিপাইরেটিক এবং কি বলতো? অ্যানালজেসিক্স, ঠিক আছে? বা পেইন কিলার হিসেবে কাজ করে থাকে। অ্যান্টিপাইরেটিক আর এটা কি? পেইন কিলার। পেইন কিলার হচ্ছে তোমার ব্যথা কমাবে বা অ্যানালজেসিক্স বলা হয়। অ্যান্টিপাইরেটিক মানে তোমার জ্বরের মাত্রা কমাবে, ঠিক আছে? তাহলে দুইটা হিসেবে কাজ করে প্যারাসিটামল। এটা হচ্ছে অ্যান্টিপাইরেটিক, একটা হচ্ছে অ্যানালজেসিক্স। অ্যান্টিপাইরেটিক মানে জ্বর কমায়, ঠিক আছে? এটা কবে? জ্বর কমাবে। পেইন কিলার তো বুঝুই, বা অ্যানালজেসিক্স যেটা বলতেছি এটা হচ্ছে আমাদের ব্যথাটা কমাবে। প্যারাসিটামলের অপর নাম হচ্ছে যে অ্যাসিটামিনোফেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে মনে করো তোমার মন ভালো নাই, ঠিক আছে, তোমার পড়তে ইচ্ছা করতেছে না, তুমি কি ঢুম করে প্যারাসিটামল খেয়ে ফেলবা? আচ্ছা, প্যারাসিটামল ইচ্ছা মতো খাওয়া যাবে না, একটা নির্দিষ্ট মাত্রা আছে, কারণ প্যারাসিটামল একটা পেইন কিলার। পেইন কিলার গুলো কি করে? আমাদের কিডনিকে এফেক্ট করে,
ঠিক আছে, কিডনি ড্যামেজ করা শুরু করে দেয়। তো একজন পূর্ণবয়স্ক মানুষ কয়টা প্যারাসিটামল খেতে পারে বলতো? 8টা ট্যাবলেট। একটা ট্যাবলেটের মধ্যে 500 মিলিগ্রাম থাকে। কয়টা থাকে বলতো? 500 মিলিগ্রাম থাকে। তুমি দিনে সর্বোচ্চ কত খাইতে পারবো তো? 4000 মিলিগ্রাম খাইতে পারবা। তার মানে কয়টা ট্যাবলেট? 8টা ট্যাবলেটের বেশি তুমি খাইতে পারবা না, তাই তোমার কিডনি ড্যামেজ হওয়া শুরু করবে। ঠিক আছে? আচ্ছা, আর তোমার কিছু দুষ্ট বন্ধু আছে মনে করো, ঠিক আছে, তারা কি করে? অ্যালকোহল সেবন করে। যারা অ্যালকোহল সেবন করে তারা হচ্ছে যে 2000 মিলিগ্রাম, মানে কি 4টা ট্যাবলেট, 4টা ট্যাবলেটের বেশি সে খেতে পারবে না। ঠিক আছে, যারা অ্যালকোহল কনজিউমার তাদের জন্য 4টা ট্যাবলেট, আর সাধারণ মানুষের জন্য আমাদের 8টা ট্যাবলেট। ঠিক আছে, দেখো 500 করে থাকলে তার কথা হয় 8টা ট্যাবলেট হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে যে মানে তুমি মনে করো এখন আমাদের কাছে তো পড়তেছো, আমরা তো ডক্টর, তাই না? যেহেতু ভাইয়া ডক্টরের কাছে পড়তেছো, তাহলে তোমরা তো একটা ছোট মোটো ডক্টর, তাই না? এখন তোমাকে একটা রোগী আসলো, তার জ্বর। এখন তোমরা বললো, মা তুমি তো ডাক্তারের কাছে পড়ো, তুমি তো ডাক্তার, এখন আমি কি করবো বলো তো? তুমি কেউ ধুম করে প্যারাসিটামল দিয়ে দিলা, হবে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে প্যারাসিটামল কি করে? কিডনি ড্যামেজ করে। এখন কিডনি যাদের পেশেন্ট থাকে, কিডনির সমস্যা থাকে, তাদের কি হবে? কিডনি আরো বিকলাঙ্গ হয়ে যাবে, তা তুমি আরো ক্ষতি করবা। তো যাদের কিডনি পেশেন্ট থাকে তাদের পাটা ফোলা থাকে, পায়ের মধ্যে পানি জমে তো পাটা ফোলা থাকে, তাহলে যাদের পা ফোলা থাকবে তাদের ক্ষেত্রে তুমি কি প্যারাসিটামল অ্যাড করবা না। এরপরে তুমি জিজ্ঞাসা করবা আপনার কি মা কোনো মানে কিডনির সমস্যা আছে কিনা। এখন কেউ কি বলতে পারবা কিডনির সমস্যা আমরা কি ধারা দেখি বলতো? কি লেভেল দেখি? রক্তের হচ্ছে আমরা ক্রিয়েটিনিন লেভেল দেখে থাকি। ঠিক আছে, ক্রিয়েটিনিন লেভেল যদি 1.5 এর বেশি হয় সেটাকে আমরা বলি কিডনি পেশেন্ট। ঠিক আছে, তার কিডনি ড্যামেজ হওয়া শুরু হয়েছে, তাহলে ক্রিয়েটিনিন দেখে আমরা কিডনি দেখে থাকি, কিডনির অবস্থাটা বুঝে থাকি। বুঝতে পারছি? তাহলে আমরা কাদেরকে প্যারাসিটামল খাইতে বলবো না? যারা হচ্ছে যে পা ফোলা পেশেন্ট থাকবে তাদেরকে আমরা প্যারাসিটামল খাইতে বলবো না, কিডনি পেশেন্টকে আমরা প্যারাসিটামল খাইতে বলবো না। আরেকটা হচ্ছে যে অ্যালকোহল কনজিউমার, তাদের জন্য 4টা। ঠিক আছে, সর্বোচ্চ দিনে 4টা। আচ্ছা, এখন প্যারাসিটামল কিভাবে তৈরি হয় এগুলা কখনোই আসবে না, তুমি জাস্ট এখানে একটা এগুলো দরকার নাই, একবার রিডিং দিও, কখনোই আসবে না। এই যে এটা কি হিসেবে কাজ করে? অ্যান্টিপাইরেটিক, জ্বর কমাবে। অ্যানালজেসিক্স, এটা কি করবে বলতো? ব্যথা কমাবে। আচ্ছা, এখন আমরা স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করতে চাচ্ছি। ঠিক আছে, কোত্থেকে বলতো? ফেনল থেকে। ফেনল থেকে আমরা কি তৈরি করবো? স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিডের সংকেত কি আমরা জানি? একটা কি দিবা বলতো? একটা বেনজিন দিবা। ঠিক আছে, বেনজিনের এক পাশে ফেনল ওইচ দিয়ে দিবা, তো এর পাশে একটা অ্যাসিড ঢুকে দিবা, সেটাকে আমরা বলি স্যালিসাইলিক অ্যাসিড। এটাকে বলা হয় স্যালিসাইলিক অ্যাসিড। মনে আছে? স্যালিসাইলিক অ্যাসিড একটা অন্ত হাইড্রোজেন বন্ধন তৈরি করে। স্যালিসাইলিক অ্যাসিডের মধ্যে কি হয়? নিজেদের মধ্যে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি হয়। এটা হচ্ছে যে একটা ফেনল। ঠিক আছে, তার পাশে কি থাকে? অ্যাসিড থাকে না? অ্যাসিড থাকে। আমরা পড়ছিলাম হাইড্রোজেন বন্ধন তৈরি করার জন্য এক পাশে হাইড্রোজেন, আরেক পাশে ফন, FON, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, যে কোনো একটা থাকলে সে সময় কি হবে বলতো? হাইড্রোজেন বন্ধন তৈরি হবে। এখানে দেখতে পারতেছি হাইড্রোজেন আছে, এখানে কি আছে? ও আছে, এই যে ফনের ও আছে, তাহলে এটার মধ্যে কি তৈরি হবে? হাইড্রোজেন বন্ধন তৈরি হবে। তাহলে একটা অণু নিজের ভেতরে, যৌগের নিজের ভেতরে কি হচ্ছে বলতো? হাইড্রোজেন বন্ধন তৈরি হচ্ছে, তাই সেটাকে বলা হয় অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। ঠিক আছে, অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। আচ্ছা, তো এই যে স্যালিসাইলিক অ্যাসিড, এইটা তৈরি হবে কোন প্রক্রিয়ার মাধ্যমে? হতো কোভ-স্মিট প্রক্রিয়ার মাধ্যমে। কার থেকে তৈরি হবে? ফেনল থেকে তৈরি হবে। স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয় কোভ-স্মিট প্রক্রিয়ার মাধ্যমে। এটা তোমাদের অনুশীলনের মধ্যে আছে, তাই এটা দেখাই দিলাম। ঠিক আছে, ইম্পর্টেন্ট। আর কিভাবে বিক্রি হয় দেখার দরকার নাই। আচ্ছা, জৈব যৌগের বিশুদ্ধতা আমরা শনাক্ত করার জন্য গলনাঙ্ক, স্ফুটনাঙ্কের মানগুলা দিন নিয়ে থাকি। একটা জিনিসে তুমি গলনাঙ্কের মানটা বের করতে পারলে সেটা কি হবে? মানে এটা কোন কার্যকরীমূলক তুমি বের করতে পারবা। তো কিছু মান মনে রাখবে, যেমন বেনজোইক অ্যাসিডের গলনাঙ্ক কত? 121 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, আবার মিথাইল অ্যালকোহল বা মিথানলের আমাদের স্ফুটনাঙ্ক কত? 65.5 ডিগ্রি সেলসিয়াস। এগুলো কিছু আমাদের মান মুখস্থ করতে হবে। একটা কাজ করবা, বইয়ের মধ্যে একটা চার্ট করবা, চার্ট করে এগুলো লিখে রাখবা যেগুলো ইম্পর্টেন্ট। যেমন দেখো আমাদের যে চার্টটা এখানে চার্টটা আছে, এই যে দেখো মিথাইল অক্সালেটের 51। আচ্ছা, ন্যাপথালিনের আমাদের কি আছে বলতো? গলনাঙ্কের মান 80। ঠিক আছে, ন্যাপথালিনের 80। আবার দেখো ন্যাপথালিন যখন 80, নিচে যাই একটু, দেখো আবার বেনজিনের স্ফুটনাঙ্ক কত বলতো? 80। ঠিক আছে, তার ভালো করে একটু দেখবা কোনটা কোনটা থাকে। বেনজিন, বিউটানন দুইটা আছে 80। এখন দেখো এসিটনের কত বলতো? 56। ঠিক আছে, এটাকে তুমি উল্টায় দাও, কত হবে? 65। 65 কার বলতো? মিথাইল অ্যালকোহলের। ঠিক আছে, মিথাইল অ্যালকোহল। আর ইথাইল অ্যালকোহল আগে একটু দেখাইছি, ইথাইল অ্যালকোহল বা ইথানল কত বলতো? 78। এগুলো মানগুলো মুখস্থ করতে হবে। ঠিক আছে, জানতে হবে। আচ্ছা,
শেষ, প্রায় শেষ দিকে আমরা চলে আসি পলিমার বা প্লাস্টিসিটি। পলিমার বলতে আমরা প্রথমে কি বুঝি? দেখো, পলিমার মানে একটা মনোমার বন্ড তৈরি করে অসংখ্য কি করবে বলতো, একটা বড় একটা সাইকেল তৈরি করবে, সেটাকে আমরা পলিমার বলতেছি। ঠিক আছে, তার মানে একটা মনোমার থাকবে, এই মনোমার কি হবে, একটা বড় একটা সাইকেল তৈরি করবে। ঠিক আছে, সেটাকে আমরা বলতেছি পলিমার। আচ্ছা, আর প্লাস্টিসিটি বলতে আমরা কি বুঝতেছি? প্লাস্টিসিটি হচ্ছে যে কোন একটা যৌগকে তুমি কি করছো, অনেক টেনে বড় করছো, আবার ছেড়ে দিলে কি হবে, সংকুচিত হয়ে যাবে, আগের মতো অবস্থানে চলে যাবে, সেটাকে আমরা বলি প্লাস্টিসিটি বা ইলাস্টিসিটি। তাই ইলাস্টিসিটি আর পলিমার দুইটা এক জিনিস না। আচ্ছা, তো এখন চলে আসি আমরা পলিমারের ক্লাসিফিকেশনের মধ্যে। প্রাকৃতিক পলিমার। আচ্ছা, আমরা কোষ রসায়ন চ্যাপ্টারের মধ্যে যেই প্রাকৃতিক পলিমারগুলো পড়ছিলাম সেগুলাই কি কি পড়ছিলাম? পলিমার বলতো আমরা জানি উদ্ভিদের সঞ্চিত খাদ্য ছিল স্টার্চ, ঠিক আছে, প্রাণীর সঞ্চিত খাদ্য ছিল গ্লাইকোজেন, ঠিক আছে, আর আরেকটা কি ছিল বলতো, সেলুলোজ, যেটা কোষ প্রাচীরের উপাদান, তাই না? এই তিনটা আমরা কি পড়ছিলাম? পলিমার পড়ছিলাম। এগুলো প্রাকৃতিক পলিমার। একটা ডিএনএ, আরএনএ, এগুলো হচ্ছে প্রাকৃতিক পলিমারের উদাহরণ। তাহলে সেলুলোজ, স্টার্চ, ঠিক আছে, গ্লাইকোজেন, তবে ডিএনএ, আরএনএ, এগুলো হচ্ছে যে আমাদের কি বলতো প্রাকৃতিক পলিমারের উদাহরণ। এখন কৃত্রিম পলিমার, যেটা আমরা ল্যাবে তৈরি করব, লেগে আমরা কি তৈরি করি, নাইলন, টেলিন, পলিথিন, ঠিক আছে, এগুলো নাম দেখে বোঝা যাচ্ছে এগুলো কৃত্রিম পলিমার। ঠিক আছে, অর্ধকৃত্রিম কাকে বলবো? কিছু আমরা কৃত্রিম এবং কিছু আমরা কি প্রাকৃতিক, এই দুইটা মিলাই আমরা নিব। যেমন সেলুলোজ এসিটেট, সেলুলোজ প্রাকৃতিক, এসিটেট হচ্ছে যে কৃত্রিম। সেলুলোজ নাইট্রেট প্রাকৃতিক, কৃত্রিম। ঠিক আছে, এভাবে আমরা কি করবো বলতো, অর্ধকৃত্রিম ইউজ করব, ব্যবহার করব। ঠিক আছে, আচ্ছা, এখন চলে আসি আমরা মনোমারের কার্যকরী মূলকের উপর ভিত্তি করে আমরা পলিমারকে কয়টা ভাগে ভাগ করব? দুইটা ভাগে ভাগ করব। এটা একটু বোঝার চেষ্টা করি, চলো। দুইটা ক্লাস দেওয়া আছে, দুই ধরনের পলিমার হতে পারে, একটা কি সংযোজন পলিমার, আর একটা কি ঘনীভবন পলিমার। সংযোজন পলিমার কখন বলবো? দেখো, এটা একটা এটা একটা ইথিন, ঠিক আছে। ইথিনকে তুমি যখন কি করবা, অধিক চাপ এবং প্রেসার দিবা, তখন এখানে যে কি আছে বলতো, মধ্যবর্তী যে পাই বন্ধন আছে না, পাই বন্ধন দুর্বল হয়, পাই বন্ধনটা ভেঙে যাবে, পাই বন্ধনটা ভেঙে একটা সিগমা বন্ধন তৈরি হবে, তার একটা খালি হাত তৈরি হবে, আর এই পাশে একটা এইচ আছে, এই পাশে এইচ আগের মতোই থাকবে। এই খালি হাতগুলা কি করবে বলতো, একটা শিকল তৈরি করবে, এটা একটা বড় একটা লম্বা একটা শিকল তৈরি করবে, এটা কি সবসময় চলতেই থাকবে, এই জন্য আমরা এন ধারা বোঝাচ্ছি। ঠিক আছে, এটা কি পলিমার তৈরি করবে, সেটাকে আমরা বলতেছি সংযোজন পলিমার বা যৌথ পলিমার। তার মানে কি, যেখানে দ্বিবন্ধন ভেঙে কি তৈরি হচ্ছে বলতো, একটা পলিমার তৈরি হচ্ছে, সেটাকে আমরা বলতেছি সংযোজন পলিমার বা যৌথ পলিমার। আচ্ছা দেখো, সংযোজন পলিমারে এখানে কার্বন সংখ্যা কয়টা ছিল বলতো? দুইটা। এখন পলিমার যখন তৈরি হয়, দুইয়ের কি হয়, গুণিতক আকারে হয়, একটা, দুইটা, তিনটা, এভাবে করে তো মনোমার গুলা চেঞ্জ হবে। তাহলে এখানে যদি তিনটা মনোমার থাকে, তাহলে হবে 1 গুণ 3, তাহলে কি গুণিতক আকারে বাড়তেছে, তাই না? তাহলে এটা হয় কি বলতো, এর যে আমাদের সরল গুণিতক হয়, আণবিক ভরগুলো হবে সরল গুণিতক, কারণ এখান থেকে কোনো প্রোডাক্ট কি হয়, মিস যায় না। ঠিক আছে, এখন একটু ঘনীভবন পলিমারের মধ্যে চলে আসি। ঘনীভবন পলিমারের প্রথমে কি হয়, দুইটা আলাদা কার্যকরী মূলক যুক্ত প্রথমে একটা যৌগ থাকে, মনে করো এ আর বি, দুইটা কার্যকরী মূলক আলাদা, এই দুইটা প্রথমে বন্ড একত্রিত হবে, একত্রিত হয়ে এটা কি তৈরি করবে, সি তৈরি করবে, তার সাথে কিছু উপজাত হিসেবে পানি তৈরি করবে, পানিটার বন্ড তৈরি হবে, পানিটা বের হয়ে যাবে। ঠিক আছে, এই যে সিটা তৈরি হলো না, এই সিটা পরবর্তীতে কি করবে বলতো, পলিমার তৈরি করবে। ঠিক আছে, পলিমার তৈরি করবে। এখন এই দুইটার এ এবং বি একত্রিত হয়ে কি করছে, সি এর একটা পলিমার তৈরি করছে। এর যখন আণবিক ভর চিন্তা করব, দেখো এ প্লাস বি এর টোটাল যে আণবিক ভর, সি এর আণবিক ভরের সাথে সমান হবে না। কারণ কি বলতো, একটা এক্সট্রা কি হচ্ছে, পানি বের হয়ে গেছিল না, পানির একটা আণবিক ভর থাকবে না, তাহলে এটা কি কখনো উপগণিতক হবে? সরল গণিতক কখনো এটা হবে না, কারণ পানিটা এটার মধ্যে বন্ড তৈরি করতেছে না, পানিটা চলে যাচ্ছে। তাহলে এটা কখনোই কি করবে বলতো, সরল গণিতক হবে না। ঠিক আছে, শুধুমাত্র কোনটা হবে বলতো, যৌথ পলিমারটা কি হবে, সরল গুণিতক হয়ে থাকে। আচ্ছা, তো এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, ঘনীভবন পলিমারে উপজাত হিসেবে আর কি কি তৈরি হতে পারে? পানি তৈরি হয়, ঠিক আছে, অ্যালকোহল তৈরি হয়, HCl তৈরি হয়, অ্যামোনিয়া তৈরি হয়। ঠিক আছে, তৈরি হয়, নতুন একটা যৌগ তৈরি করবে, এটার মধ্যে পরবর্তী কি হবে, একটা পলিমার তৈরি হবে, এটাকে আমরা বলছি ঘনীভবন পলিমার। ঘনীভবন পলিমারে কোনো সরল গুণিতক হয় না। ঠিক আছে, আচ্ছা, অ্যাটেন্ডেন্সের অবস্থা। আচ্ছা, চলো এখন আমরা পলিমারের ধর্মের মধ্যে পড়বো। ঠিক আছে, পলিমারের ধর্ম, এখান থেকে ভিতরে কিচ্ছু পড়বা না, জাস্ট ধর্মের হেডিং গুলা পড়বা। দেখো, পলিমারের ধর্ম কি, পলিমারের একটা মোলার ভর থাকে, আর কিছু পড়ার দরকার নেই। ঠিক আছে, আকার আকৃতি থাকে, তারপর কি আছে বলতো, ক্যালাস তৈরি করে থাকে। পলিমারের কি থাকে, প্রবাহমানতা একটা ধর্ম থাকে, এটা একটু ভালো করে পড়ো। এখন প্রবাহমানতা মানে কি, দেখো আমরা
তরলের একটা বৈশিষ্ট্য আছে প্রবাহমান, ঠিক আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হয়। যেমন কাঁচ একটা কি বলতে আসলে একটা অধিক শীতলকৃত তরল। এটা আমরা কোথায় পারবো? আমরা যখন হচ্ছে কর্মমুখী রসায়ন পড়বো না, কর্মমুখী রসায়নের মধ্যে আমরা কাঁচ যখন যেভাবে তৈরি করা হয় তখন সেখানে বলবো কাঁচ একটা অধিক শীতলীকৃত তরল। ঠিক আছে, তুমি মনে করো একটা কাঁচ, আয়নার যে কাঁচ আছে, উপরের পুরুত্ব এবং নিচের পুরুত্ব দেখবা দুইটা সমান আছে, মেপে রাখলা। তুমি 10 বছর পর যখন তুমি আবার মাপবা, দেখবে উপরের পুরুত্বটা কি হয়েছে, ছোট হয়ে গেছে, ঠিক আছে, নিচের পুরুত্বটা বেড়ে যাবে। কেন বেড়ে যায় বলতো? কারণ কাঁচ একটা লিকুইড, লিকুইড হয়ে গেলে এটা গলতে গলতে কি হবে, নিচের দিকে চলে আসবে, এর পুরুত্বটা বেড়ে যাবে। এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় যে পুরুত্বটা বেড়ে গেছে, কেন হয় বলতো? এই যে প্রবাহমান ধর্ম আছে, প্রবাহমান ধর্মের কারণে এটা হয় নিচেরটা পুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে পলিমারের কি থাকে বলতো? এই প্রবাহমানতা ধর্ম থাকে। আচ্ছা, প্রবাহমানতার সাথে সান্দ্রতার একটা বৈশিষ্ট্য আছে। সান্দ্রতা বলতে মনে রাখবা, কঠিন পদার্থ কি হয় বলতো? ঘর্ষণ হয় না, ঠিক আছে, তরল পদার্থ যখন ঘর্ষণ হয় সেটাকে আমরা বলি সান্দ্রতা বলে থাকি। ঠিক আছে, তরল পদার্থের ঘর্ষণকে আমরা কি বলে থাকি? সান্দ্রতা বলে থাকি। এই সান্দ্রতার কারণে আস্তে 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 নিচের দিকে প্রবাহিত হয়। ঠিক আছে, এটাকে বলে প্রবাহমান ধর্ম। আচ্ছা, এখন চলে আসি আমরা প্লাস্টিসিটি। প্লাস্টিসিটি বলতে আমরা কি বুঝি? ওই যে এটা কি হবে, একটা জিনিসকে তুমি লম্বা করলা, এর যে ধর্মের কারণে এটা আগের অবস্থানে ফিরে আসবে সেটাকে আমরা বলি প্লাস্টিসিটি বা ইলাস্টিসিটি। ঠিক আছে, আগের অবস্থায় চলে আসবে সেটাকে আমরা প্লাস্টিসিটি বলে থাকি। আচ্ছা, এই যে পলিমার বা পলিমার যে প্লাস্টিসিটি ধর্ম, ঠিক আছে, এটাকে দুইটা ভাগে ভাগ করা যায়। প্লাস্টিসিটি ধর্ম ভিত্তি করে আমরা পলিমারকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে থার্মোপ্লাস্টি আর একটা হচ্ছে থার্মোসেট প্লাস্টি। থার্মোপ্লাস্টি বলতে আমরা কি বুঝি? মনে করো আমি একটা অসাধু ব্যবসায়ী, ঠিক আছে, আমি কি করলাম, তোমাদেরকে ঢাকা শহরে ছড়াই দিলাম, বললাম হচ্ছে যে যতগুলা হচ্ছে যে পানির বোতল আছে তোমরা এগুলো টুকাই নিয়ে আসো। তোমরা কি করলো, প্লাস্টিক গুলা টুকাই নিয়ে আসলা। আমি কি করলাম, এই প্লাস্টিক গুলাকে গলায় নতুন একটা শেপ করে থালাবাটি তৈরি করলাম। ঠিক আছে, থালাবাটি তৈরি করে এটা আমি বাজারজাত করলাম। তাই কি করছি আমি বলতো? একই জিনিস, মানে ওই যে প্লাস্টিকটাকে গলায় কি করছি, নতুন একটা আকৃতি দান করছি, এটাকে আমি বিক্রি করতেছি। ঠিক আছে, এই যে আমরা জিনিসটা বিক্রি করতেছি প্লাস্টিকটা, এটাকে বলছি আমরা থার্মোপ্লাস্টিক, এটাকে বলছি আমরা থার্মোপ্লাস্টিক। তার কি থার্মোপ্লাস্টির মধ্যে আমরা কি করতে পারতেছি? আকারটা চেঞ্জ করে নতুন করে আমরা কি করে বাজারজাত করতে পারতেছি। ঠিক আছে, যেটা আকার চেঞ্জ করা যায় সেটাকে আমরা বলি থার্মোপ্লাস্টিক। আর থার্মোসেট প্লাস্টিক, এটা কখনো আকার চেঞ্জ করা যাবে না। মনে করো তুমি একটা মেলামাইনে খাচ্ছ, এই মেলামাইনটা পড়ে গেছে, গুরুগুরু হয়ে গেছে, ঠিক আছে, এটাকে তুমি আবার নিজে নিয়ে গলায় নতুন আকৃতি দিতে পারবা না। ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো? থার্মোসেট প্লাস্টিক। থার্মোসেট প্লাস্টিক উদাহরণ কি বলতো? বেকেলাইট, মেলামাইন। ঠিক আছে, আর যত ধরনের পলিথিন, প্লাস্টিক, এগুলো হচ্ছে যে আমাদের থার্মোপ্লাস্টিক। ঠিক আছে, এর ইলাস্টিক ধর্ম অনেক বেশি, এর ইলাস্টিক ধর্মটা অনেক কম। আচ্ছা, তাহলে থার্মোপ্লাস্টিক, থার্মোসেট প্লাস্টিক। এখন চলে আসি আমরা কিছু ইলাস্টোমার ব্যবহার। ঠিক আছে, দেখো, পলিবিউটাডাইইন, এটা কোথায় ইউজ করা? রাবার ব্যান্ড ইউজ করা হয়। পলিআইসোপ্রিন, এটা করা হয় সার্জিক্যাল গ্লাভসে। সার্জিক্যাল যে গ্লাভস, তুমি যখন ইন্টার্নিতে উঠবা, ফার্স্ট ওটিতে উঠেই তোমাকে কি করতে হবে? গ্লাভস পরা শিখতে হবে। গ্লাভস কিন্তু তুমি ইচ্ছা মতো পড়তে পারবে না, কারণ তোমাকে এমন ভাবে পড়তে হবে, একটা স্টেরিলাইজড পার্ট থাকে, একটা নন স্টেরিলাইজড পার্ট থাকে। নন স্টেরিলাইজড পার্টটা তুমি কি করবে বলতো? হাতের ভিতরে ঢুকাবা, আর স্টেরিলাইজড পার্টটা কোথায় থাকবে? বাইরের দিকে থাকবে। ঠিক আছে, এটা তুমি ইচ্ছা মতো সব জায়গায় ধরতে পারবা না। ঠিক আছে, আচ্ছা, পলিক্লোরোপ্রিন, নিওপ্রিন। ঠিক আছে, নিওপ্রিন হচ্ছে জুতা, মেডিকেল টিউব। মনে করো তুমি যখন মেডিকেলে চান্স পাবা, তখন কি করবো তো? নতুন জুতা কিনবা। ঠিক আছে, তো মেডিকেলে যাওয়ার জন্য কি করবা? নতুন নিউ কি কিনবা? জুতা কিনবা। ঠিক আছে, নিউ জুতা পরে তুমি কি করবা? মেডিকেলে যাবা। ওকে, আচ্ছা, সংযোজন পলিমার। সংযোজন পলিমার, ওই যে বলছিলাম কি থাকে বলতো? একটা পাই বন্ধন থাকবে, একটা দ্বিবন্ধন থাকে, পাই বন্ধনটা দুর্বল হওয়ার কারণে এটা ভেঙে যাবে, ভেঙে কি হবে? একটা একটা পলিমার তৈরি করবে, সেটাকে আমরা বলছিলাম সংযোজন পলিমার। তো সংযোজন পলিমার তৈরি হয় দুইটা পদ্ধতিতে। ঠিক আছে, সামনে আমরা পাবো। ঠিক আছে, সংযোজন পলিমারের উদাহরণগুলো আগে একটু দেখে ফেলি। এখানে কি পড়বা? এখানে পলিমার এবং পলিমারের ব্যবহার পড়বা। পলিথিলিন ব্যাগ, বোতল, খেলনা ইউজ করা হয়। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে যে পলিটেট্রাফ্লোরোইথিলিন, এটা হচ্ছে ট্যাফলন ইউজ করা হয়। এটা একবার মেডিকেল আসছিল। নন স্টিকি ফাইভ ট্রেনে কোনটা থাকে বলতো? ট্যাফলন থাকে। নন স্টিকি ফাইভ ট্রেনে এই ট্যাফলনটা থাকে, এটা একবার মেডিকেল আসছিল। ঠিক আছে, নন স্টিকি ফাইভ ট্রেনে ট্যাফলন থাকে। তো প্রত্যেকটার উদাহরণ এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এই চারটাই পড়বা। ঠিক আছে, এই চারটা একটু পড়তে হবে আমাদের। আচ্ছা, সংযোজন পরিমাণের মেকানিজম পড়ার কিছু নাই, জাস্ট কয়টা স্তর থাকে এটা একটু পড়বা। ঠিক আছে, সূচনা স্তর, প্রথম মনোমর সংযোজন, বিস্তরণ স্তর, হেডিং গুলা পড়বা, এখানে আসার কিছু নাই। আচ্ছা, এখন এই যে আমরা সংযোজন পলিমার, এটা কয়টা পদ্ধতিতে করতে পারি? দুইটা পদ্ধতিতে করতে পারি। আচ্ছা, চলো,
দুইটা পদ্ধতিতে করতে পারি, একটা হচ্ছে যে অধিক চাপ পদ্ধতিতে আর একটা স্বল্প চাপ পদ্ধতিতে। তো অধিক চাপ পদ্ধতিতে সংযোজন পলিমারের টেম্পারেচার কত থাকে, 200°C তাপমাত্রা, 1000 থেকে 1200 atm আমাদের চাপ লাগে, ঠিক আছে। আর স্বল্প চাপের মধ্যে 70°C তাপমাত্রা, 5 থেকে 10 atm চাপ লাগে। শুধু চাপটা পড়বা, এখানে কিছু নাই। এখানে বৈশিষ্ট্য যতগুলা তোমার এই যে সংযোজন পলিমারের যে উদাহরণগুলো আছে এগুলো জাস্ট ব্যবহার করবা, ওই যে চার্ট থেকে পড়লে হয় অথবা নিচে থেকে এখানে ব্যবহারগুলো করবা, জাস্ট কি পড়বা এখানে ব্যবহারগুলো পড়বা, আর কিচ্ছু পড়বা না, ঠিক আছে। যেমন পলিপ্রোপিনিলের ব্যবহার পড়বা জাস্ট, ঠিক আছে, শুধুমাত্র ব্যবহার। তো পিভিসি এর ব্যবহার, ঠিক আছে, শুধুমাত্র ব্যবহার। পলিস্টাইরিনের ব্যবহার, জাস্ট ব্যবহার পড়বা। টেফলনের ব্যবহার, বৈশিষ্ট্য পড়ার দরকার নেই। এখন চলে আসি আমরা ঘনীভবন পলিমার। ঘনীভবন পলিমার কি বলছিলাম, আরেকবার একটু রিভিশন দিই। কি করব, এ এবং বি দুইটা যোগ করব, যোগ করলে কি হবে, সি প্লাস পানি তৈরি হবে, ঠিক আছে। এই সি যৌগটাই আমরা কি করব, একটা বড় একটা কি করব বলতো, পলিমার তৈরি করব, ঠিক আছে। এভাবে আমরা কি করে থাকি, ঘনীভবন পলিমার তৈরি করে থাকি। তো ঘনীভবন পলিমারে তোমাদের একটা উদাহরণ দেওয়া আছে নাইলন 66, নাইলন 610। তো এটা একটু আমরা বুঝি। নাইলন 66, নাইলন 66 এ আমরা ওই যে এ প্লাস বি, তাই না, এ হিসেবে কোনটা নিব বলতো, আমরা এডিপিক অ্যাসিড নিব, ঠিক আছে। এডিপিক অ্যাসিডের সাথে আমরা কি বলবো, হেক্সামিথিলিন ডাইএমিন আমরা ইউজ করব। এখন বিষয়টা একটু দেখো, একটু খেয়াল করো। এডিপিক অ্যাসিডে কার্বন থাকে 6টা, কয়টা থাকে, কার্বন থাকে 6টা। আর হেক্সামিথিলিন ডাইএমিনের মধ্যে কার্বন থাকে কয়টা, 6টা। তাহলে 6 যোগ 6, 6টা কার্বন যুক্ত আছে। তাহলে এই নাইলনের 6:6 কি বোঝায় বলতো, আসলে এখানে কার্বন সংখ্যা বোঝায়। কি সংখ্যা বোঝায় বলতো, কার্বন সংখ্যা বোঝায়। প্রশ্নের মধ্যে আসবে নাইলন 66 দ্বারা বা নাইলন 610 দ্বারা কি বোঝায় বলতো, কার্বন সংখ্যা বোঝায়, ঠিক আছে। তো নাইলন 66 এ আমরা কি তৈরি করে থাকি, এডিপিক অ্যাসিড আর হেক্সামিথিলিন ডাইএমিন আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। এডিপিক অ্যাসিডটা ইম্পর্টেন্ট পড়বা। দেখো এটা আমরা যখন এটিপি বিক্রিয়া করি, মাঝখানে কি হবে বলতো, এই যে এইচ এবং ওইচ এটা ভেঙে যাবে, তখন এখানে একটা ব্রিজ তৈরি হবে। এই ব্রিজের মাধ্যমে একটা মনোমার তৈরি হবে, পানিটা বের হয়ে যাবে, ঠিক আছে। এই মনোমার থেকে পরবর্তীতে আমরা দেখব পলিমার তৈরি হবে। আচ্ছা, এখানে কিছু নাই, চলে আসি আমরা ব্যবহার, প্যাটের ব্যবহার, ডেক্ট্রনের ব্যবহার। ব্যবহারগুলো খুবই ইম্পর্টেন্ট দিয়ে একটু দাগায় দাগায় পড়ে ফেলবা, ঠিক আছে। ব্যবহার বোঝানোর কিছু নাই। এখন চলে আসি আমরা পলিমার অণুতে গ্লাইকোসাইড এবং পেপটাইড বন্ড। গ্লাইকোসাইড এবং পেপটাইড বন্ড কোষ রসায়ন চ্যাপ্টার মধ্যে আমরা পড়ছিলাম। গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি হয় কিসের মধ্যে বলতো, কার্বোহাইড্রেটের মধ্যে, ঠিক আছে। কার্বোহাইড্রেটের মধ্যে গ্লাইকোসাইড তৈরি হয়, গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি হয়। আর পলিপেপটাইড বন্ধন তৈরি হয় হচ্ছে যে অ্যামাইনো অ্যাসিড, অসংখ্য অ্যামাইনো অ্যাসিড একত্রিত হয়ে পেপটাইড বন্ধনের মাধ্যমে একত্রিত হয়, কি তৈরি করে, প্রোটিন তৈরি করে। তাহলে এটা থাকতেছে এটা থাকতেছে কার্বোহাইড্রেটের মধ্যে, এটা থাকতেছে প্রোটিনের মধ্যে। এখন দেখি কিভাবে তৈরি হয় গ্লাইকোসাইডিক বন্ধন। প্রথমে দেখো আমাদের একটু মনোস্যাকারাইড সম্পর্কে জানতে হবে, যেহেতু আমরা গ্লাইকোসাইডিক বন্ধন পড়তেছি। মনোস্যাকারাইড বলতে বোঝায় এখানে একক থাকবে, মানে হচ্ছে যে মনোস্যাকারাইড থাকবে একক, ঠিক আছে। এই মনোস্যাকারাইড 3 থেকে 10 পর্যন্ত কার্বন সংখ্যা হইতে পারে, ঠিক আছে। যেমন গ্লুকোজের এটা একটা ইউনিট স্ট্রাকচার। তো গ্লুকোজের মধ্যে কয়টা কার্বন থাকে, 6টা কার্বন থাকে, ঠিক আছে। এই দেখো আমরা কি করছি, গ্লুকোজের 6টা কার্বন লিখে ফেলছি। এখন এখানে বলতে হয় এটা গ্লুকোজটা কি অ্যালডিহাইড না কিটোন, ঠিক আছে। মনে রাখবো প্রত্যেকটা মনোস্যাকারাইডকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা অ্যালডিহাইড একটা হচ্ছে কিটোন, ঠিক আছে। তো হেক্সোস যে মনোস্যাকারাইড আছে, এই হেক্সোসের মধ্যে কার্বন সংখ্যা থাকবে 6টা, ঠিক আছে। 6টা কার্বন। তাহলে গ্লুকোজটা হচ্ছে যে আমাদের অ্যালডিহাইড, ফ্রুক্টোজটা হচ্ছে কিটোন। তো অ্যালডিহাইড হলে প্রথম তুমি 6 কার্বন দিয়ে দিবা। 6 কার্বনের পরে অ্যালডিহাইডের কার্যকরীমূলক কয় নম্বর কার্বন থাকে, মনে রাখবা অ্যালডিহাইড এবং অ্যাসিড, ঠিক আছে। অ্যালডিহাইড এবং অ্যাসিড এদের কার্যকরীমূলক সবসময় 1 নম্বর কার্বনে থাকবে, সবসময় 1 নম্বর কার্বনে থাকে। তাই এদের কোনো অবস্থান সমাণু হয় না। তাহলে যদি বলা হয় অবস্থান সমাণু কার হয় না, অবস্থান সমাণু হয় না হচ্ছে যে অ্যালডিহাইড এবং অ্যাসিডের, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা 6টা কার্বন দিয়ে দিব গ্লুকোজ, তার 1 নম্বর কার্বনে আমরা কি হবে, অ্যালডিহাইড দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে 6 নম্বর যে কার্বন তার এক পাশে আমরা কি দিব, CH2OH দিয়ে দিব, এক পাশে H আর একটা HOH দিয়ে দিব, ঠিক আছে। CH2OH দিয়ে দিব। মাঝখানে যে কার্বনগুলো থাকবে এক পাশে H আর এক পাশে OH দিয়ে দিব, ঠিক আছে। H এবং OH। এখন এখান থেকে একটা প্রশ্ন আসে, এই গ্লুকোজের মধ্যে কাইরাল কার্বন কয়টা। কাইরাল কার্বন বলতে বোঝায় যেই কার্বনের 4টা হাতে 4 ধরনের যৌগ থাকবে, সেটাকে বলা হয় কাইরাল কার্বন। দেখো এটা একটা কাইরাল কার্বন, তার 4 হাতে 4 ধরনের যৌগ আছে। এটাও একটা কাইরাল কার্বন, এটাও একটা কাইরাল কার্বন, এটাও একটা কাইরাল কার্বন, ঠিক আছে। তাহলে কাইরাল কার্বন কয়টা পাচ্ছি, 4টা। গ্লুকোজের কাইরাল কার্বন 4টা, ঠিক আছে।
তোমরা যদি ফ্রুক্টোজ রাখতে পারো, ফ্রুক্টোজের কাইরাল কার্বন দেখবা 3টা। ঠিক আছে, ফ্রুক্টোজ যদি আঁকা শিখতে পারো, এটা কাইরাল কার্বন থাকে 3টা। আচ্ছা, তো এটা কি করে, এখানে যে ও এর সাথে একটা পাই বন্ধন থাকে না, এটা কি হয় বলতো, দুর্বল হয়ে যাবে, পাই বন্ধনটা ভেঙে যাবে। পাই বন্ধন ভেঙে দূরবর্তী যে কাইরাল কার্বন, দূরবর্তী কাইরাল কার্বনটা 5 নম্বর, এর সাথে একটা অক্সিজেন ব্রিজ তৈরি করবে। ঠিক আছে, আচ্ছা, অক্সিজেন ব্রিজ তৈরি করে এটা কি বন্ধন তৈরি করে বলতো, এটা একটা রিং স্ট্রাকচার তৈরি করে। দেখো, এটা ছিল চেইন স্ট্রাকচার লম্বালম্বি, ঠিক আছে, এটাকে পরবর্তীতে আমি কি রিং স্ট্রাকচার আঁকাচ্ছি। রিং স্ট্রাকচার আঁকার জন্য 1 নম্বর যে ও থাকে না, এর সাথে দূরবর্তী কাইরাল কার্বনের সাথে একটা অক্সিজেন ব্রিজ তৈরি হয়। তো অক্সিজেন ব্রিজ তৈরি হলে এখন দেখবো এখানে কয়টা কোণা তৈরি হতেছে, দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে কয়টা কোণা ধরেছে, 6টা কোণা ধরেছে। তাহলে আমরা শেপটা নিব হেক্সা, ঠিক আছে, ষড়ভুজ আকৃতি নিব। দেখো 1 2 3 4 5 6, ঠিক আছে, 6টা নিচ্ছি। 6টার মধ্যে এই পাশে আমরা ও রাখবো, ঠিক আছে, এর এখানে আমরা 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2 3 4 5, এই যে 6 নম্বর কার্বন। ঠিক আছে, এখন এটাকে আমরা কি স্ট্রাকচার বলতেছি, এটাকে আমরা বলতেছি রিং স্ট্রাকচার। এখন দেখবো রিং স্ট্রাকচারের যে 1 নম্বর কার্বন আছে, এই 1 নম্বর কার্বনে ওইসটা কোথায় আছে, উপরে আছে না নিচে আছে। দেখো ওইসটা কই আছে বলতো, ওইসটা আছে উপরে। যেহেতু ওইসটা উপরে আছে, তখন সেটাকে আমরা বিটা ডি গ্লুকোজ, তখন সেটাকে আমরা বিটা গ্লুকোজ বলবো। ঠিক আছে, আর ওইসটা যদি 1 নম্বর কার্বনে কই থাকে, নিচে থাকে, সেটাকে আমরা কি বলবো, আলফা গ্লুকোজ। ঠিক আছে, তাহলে আমরা বুঝতেছি আলফা এবং বিটা এটা নির্ভর করে রিং স্ট্রাকচারের মধ্যে। 1 নম্বর কার্বনে যদি ওইসটা উপরে থাকে, সেটাকে আমরা বলতেছি বিটা। ঠিক আছে, ওইসটা যদি 1 নম্বর কার্বনে নিচে থাকে, সেটাকে আমরা বলতেছি আলফা। ঠিক আছে, আর ডি, এটা ডি বা এল, এটা বোঝা হচ্ছে যে আমরা পড়ছিলাম প্রথমে আমরা আলোটা কি হবে তো অনেক সমতলে থাকে, এটাকে আমরা একটা ফিল্টারের মাধ্যমে এক সমতলীয় আলোর মধ্যে নিয়ে আসি। এক সমতলীয় আলোটা পরবর্তীতে আমরা একটা পোলারাইজিং টিউবের মধ্যে ঢুকাই। এই পোলারাইজিং টিউবে যদি এটা যদি ঘড়ি কাঁটার দিকে ঘোরায়, সেটাকে আমরা ডি সমানো বলতেছিলাম, আর এটা যদি ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘোরায়, সেটাকে আমরা বলছিলাম এল সমানো। ঠিক আছে, এভাবে আমরা ডি এবং এল বলে থাকি। ডি এল হচ্ছে যে আমাদের ওই যে কিসের স্ট্রাকচারের মধ্যে বলতো, আমাদের ওই চেইন স্ট্রাকচারের মধ্যে আসে। ঠিক আছে, আর আলফা এবং বিটা এটা হচ্ছে রিং স্ট্রাকচারের উপর। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি মনোস্যাকারাইডের রিং স্ট্রাকচার বুঝে গেছি, মনোস্যাকারাইড কিভাবে রিং স্ট্রাকচার তৈরি করে। ঠিক আছে, এখন রিং স্ট্রাকচারের মধ্যে কি গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি করতে হবে। এখন আমরা দেখি কিভাবে গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি হয়। দেখো, এটা একটা গ্লুকোজ, এটা একটা গ্লুকোজ, এই গ্লুকোজের ওয়েস্ট আছে নিচে। ঠিক আছে, 1 নম্বর কার্বনে এটাও আছে ওয়েস্টটা নিচে, তাহলে এটা কি গ্লুকোজ বলতো, এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ। দেখছো এটা কি হবে, আলফা ডি গ্লুকোজ। এখন এটার মধ্যে নিচে থাকার কারণে দেখো এই যে 1 নম্বর কার্বন, এটা কি 4 নম্বর কার্বন, 1 2 3 4, তাহলে 4 এবং 1 এর মধ্যে কি করে বলতো, এখানে এইচ এবং ওইচ। ঠিক আছে, এইচ এবং ওইচ থেকে একটা বন্ধন তৈরি হবে। দেখো এই যে এইচ এবং কি হবে ওইচ, তাহলে একটা পানি বের হয়ে যাবে, পানি বের হয়ে একটা অক্সিজেন ব্রিজ তৈরি হবে। অক্সিজেন ব্রিজটা কই থাকতেছে বলতো, নিচের দিকে থাকতেছে। তাহলে সেটাকে আমরা বলছি আলফা 1,4 লিঙ্কেজ। যেহেতু আলফা গ্লুকোজ, আলফা গ্লুকোজের মধ্যে কি হচ্ছে, 1 নম্বর কার্বন 4 নম্বর কার্বনের সাথে যুক্ত হচ্ছে, তাই এটা আমরা বলবো আলফা 1,4 লিঙ্কেজ গ্লাইকোসাইডিক বন্ড। ঠিক আছে, তাহলে এখানে একটা গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হতেছে। দেখি এখন বিটার মধ্যে বিষয়টা কিভাবে হয়। দেখো দেখো 1 নম্বর কার্বনের ওএইচ উপরে আছে, এটা উপরে আছে, তার মানে কি এটা কি বিটা ডি গ্লুকোজ, এটা একটা কি বিটা ডি গ্লুকোজ। দুইটা বিটা ডি গ্লুকোজের মধ্যে দেখো 1 নম্বর এবং 4 নম্বর, ঠিক আছে, এটা কি আছে নিচের দিকে আছে ওএইচ, এটা আছে উপরের দিকে, তাহলে এদের মধ্যে একটা ব্রিজ তৈরি হবে, এদের মধ্যে একটা ব্রিজ হবে আরআরই ব্রিজ। দেখো এটা কি হচ্ছে, একটা আরআরই ব্রিজ তৈরি হচ্ছে। তাহলে আরআরই ব্রিজ দেখে আমরা বুঝতে পারতেছি এটা কি গ্লাইকোসাইডিক বন্ড বলতো, বিটা গ্লাইকোসাইডিক বন্ড। কয় নম্বর কার্বনের মধ্যে হচ্ছে, 1 নম্বর এবং 4 নম্বর কার্বনের মধ্যে। ঠিক আছে, বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। ঠিক আছে, তাহলে এরো হলে, ঠিক আছে, আরআরই হলে সেটাকে আমরা বলছি বিটা, আর একদম নিচের দিকে হলে সেটাকে আমরা বলবো আলফা। ঠিক আছে, ফিগার দেখে আমরা বুঝতে পারবো। আচ্ছা, এখন সেলুলোজ, তাহলে এই যে বিটা ডি গ্লুকোজ, বিটা গ্লাইকোসাইডিক বন্ড, এগুলো একত্রিত হয়ে কি ধরে একটা পলিমার তৈরি করবে, সেই পলিমারটাকে আমরা বলি সেলুলোজ। ঠিক আছে, আর আলফা গ্লাইকোসাইডিক বন্ড একত্রিত হয়ে কি তৈরি করে, স্টার্চ তৈরি করে। ঠিক আছে, আলফার মাধ্যমে স্টার্চ, বিটার মাধ্যমে সেলুলোজ তৈরি হয়। আচ্ছা, এখন স্টার্চ এবং সেলুলোজ ভিত্তিক সমস্যা। আচ্ছা, আমরা যখন স্টার্চ পড়াইছিলাম কোষ রসায়নের মধ্যে, এই স্টার্চের মধ্যে দুইটা জিনিস ছিল, একটা ছিল অ্যামাইলোজ, অ্যামাইলোজ, ঠিক আছে, আরেকটা ছিল অ্যামাইলোপেকটিন, অ্যামাইলোপেকটিন। আচ্ছা,
অ্যামাইলোপেকটিনের মধ্যে অ্যামাইলোজের মধ্যে সবসময় কি থাকে 1,4 লিঙ্কেজ থাকে, ঠিক আছে। অ্যামাইলোপেকটিনের মধ্যে 1,4 লিঙ্কেজ তো থাকে, তার সাথে কি 1,6 লিঙ্কেজও ছিল, তাই না। এটা কি হয়, শাখা তৈরি করছিল, এর মধ্যে ব্রাঞ্চিং থাকে, এর মধ্যে ব্রাঞ্চিং থাকে না। অ্যামাইলোজের মধ্যে যখন আমরা কি বলতো আয়োডিন দ্রবণ যোগ করি, ঠিক আছে, অ্যামাইলোজ, আচ্ছা, তখন এটা কালো, এটার রংটা হয় কালো নীল, এটার কালারটা হয় কালো নীল বর্ণ ধারণ করে থাকে। কোষ রসায়ন চ্যাপ্টার থেকে পড়াচ্ছি, বুঝছো। আর অ্যামাইলোপেকটিন দেখো এখানে কি আছে, প আছে না অ্যামাইলোপেকটিনের মধ্যে, ঠিক আছে। এখানে যখন তুমি আয়োডিন দ্রবণ যোগ করবা তখন এটা কি হবে বলতো, পার্পল কালার দিবে, ঠিক আছে। এটা কি কালার দিবে, পার্পল, পপ, ঠিক আছে। তাহলে অ্যামাইলোজের জন্য হবে কালো নীল, অ্যামাইলোপেকটিনের জন্য হবে পার্পল কালার। ওকে, আচ্ছা, কোষ রসায়ন থেকে পড়াইছি এটা। এই যে গঠনগত স্ট্রাকচার, অ্যামাইলোপেকটিন থাকে 80%, অ্যামাইলোজ থাকে 20%, কোষ রসায়নের মধ্যে আমরা পড়ছিলাম। ওকে, আচ্ছা, এখন ব্যবহার, স্টার্চের ব্যবহার আমরা কি করে থাকি বলতো। স্টার্চ হচ্ছে আমরা খাবার হিসেবে, খাদ্য হিসেবে, ভাত হিসেবে, ভাত তো মানে স্টার্চ, তাই না। এই স্টার্চ হচ্ছে আমাদের শক্তির প্রধান উৎস, শক্তি যোগাবে। অপরদিকে সেলুলোজের কাজ কি, সেলুলোজ হচ্ছে যে আমাদের কোষ প্রাচীরের গাঠনিক উপাদান হিসেবে কাজ করবে। তো ঘাসের মধ্যে অধিক পরিমাণ কি থাকে, সেলুলোজ থাকে। এখন গরুর পেটের মধ্যে সেলুলোজ এনজাইম থাকার কারণে সেলুলোজটাকে সহজে ভাঙতে পারতেছে, তাই না। আচ্ছা, মানুষের মধ্যে নাই, তাই সেলুলোজ ভাঙতে পারে না। আচ্ছা, কি দ্রবণ তৈরি, এখন চলে আসি আমরা পেপটাইড বন্ধন ও প্রোটিন। আচ্ছা ভাই, একটু আগে বলছিলাম প্রোটিন ভাঙলে আমরা ইউনিট হিসেবে কি পাই বলতো, অ্যামাইনো অ্যাসিড পাই, ঠিক আছে। অ্যামাইনো অ্যাসিড, দেখো অ্যামাইনো অ্যাসিড আমরা যদি আঁকতে চাই তাহলে কার্বনের 4টা হাত, 4টা হাতের মধ্যে একটা হাতের মধ্যে অ্যাসিড থাকে, আরেকটার মধ্যে এমিন থাকে। দেখো একই যোগের মধ্যে অ্যাসিডও আছে, আবার কি আছে বলতো, ক্ষারও আছে। অ্যাসিড ক্ষার দুইটা থাকে বলে আমরা অ্যামাইনো অ্যাসিড কি বলে থাকি বলতো, জুইটার আয়ন বলে থাকি, এটাকে বলে আমরা জুইটার আয়ন, ঠিক আছে। তো এটার মধ্যে কি হয়, একটা পেপটাইড বন্ধন তৈরি হয়। কিভাবে পেপটাইড বন্ধন তৈরি হয় ভাই, একে দেখাইছিলাম না একটু আগে, ঠিক আছে। এখানে কি থাকে বলতো, এই যে এখান থেকে মনে করো OH, আর এখানে থেকে একটা অ্যামিন NH, ঠিক আছে, NH থাকে। তো এটার মধ্যে কি হয়, CO এবং কি হয় বলতো NH, একটা ব্রিজ তৈরি হয়। এই ব্রিজটাকে আমরা কি বলছিলাম, পেপটাইড বন্ধন অথবা অ্যামাইড বন্ধন বলছিলাম, তাই না। তাহলে এখানে অ্যামাইড বন্ধন বা পেপটাইড বন্ধনের মাধ্যমে কি তৈরি হতেছে, প্রোটিন তৈরি হতেছে। অ্যামাইনো অ্যাসিডগুলো একত্রিত হয়ে প্রোটিন তৈরি করে। তো এখন মনে রাখবা পৃথিবীতে অ্যামাইনো অ্যাসিড আছে 28টা। কয়টা আছে বলতো, 28টা অ্যামাইনো অ্যাসিড আছে পৃথিবীতে, ঠিক আছে। 28টা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে 20টা অ্যামাইনো অ্যাসিড কি তৈরি করে বলতো, প্রোটিন তৈরি করে। 20টা কি তৈরি করে, প্রোটিন তৈরি করে, ঠিক আছে। 20টা প্রোটিন তৈরি করে। এই 20টার মধ্যে কিছু আসে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড বা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, কিছু আসে অনত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। মানে 8টা, এই 20টার মধ্যে 8টা হচ্ছে যে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, আর বাকি 12টা হচ্ছে অনত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। তো 8টা যে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, এগুলো একটু আমাদের মনে রাখতে হয়, কারণ এই অ্যামিনো অ্যাসিডগুলো আমাদের খাবারের মাধ্যমে অবশ্যই পেতে হবে, কারণ আমরা ইয়ে থেকে পাই না, কোথা থেকে পাই না, আমাদের দেহের মধ্যে তৈরি হয় না। তো অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কয়টা আছে, 8টা আছে। একটা নেমোনিক দিয়ে দিচ্ছি, তৃপ্তি, মেতে, ভালো, তাই, সে, লাল, 3 পিস পেয়েছে। 8টা অ্যামিনো অ্যাসিড আমাদের একদম মুখস্থ করতে হবে, এটা শুধুমাত্র এখন লাগবে না, তুমি যখন মেডিকেলে পড়বে তখনও তোমার এটা লাগবে, ঠিক আছে। তৃপ্তিতে মনে রাখবা ট্রিপ্টোফ্যান, ঠিক আছে। ম্যাথেতে মনে রাখবা মেথিওনিন, ভালোতে মনে রাখবা ভেলিন, সেদে মনে রাখবা আইসোলিউসিন, লাল দেশ হচ্ছে লিউসিন, ঠিক আছে। আরেকটা লাল দেশ হচ্ছে লাইসিন। 3 পিস দেশে থ্রিওনিন, ঠিক আছে। পেয়েছে দেশে ফিনাইল অ্যালানিন,
আচ্ছা, তো এই যে 8টা, এই 8টাকে বলা হয় অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে? এগুলো অবশ্যই প্রতিদিন আমাদের খাবারের মধ্যে থাকতে হবে, ঠিক আছে? এই পূর্ণবয়স্ক মানুষের জন্য 8টা হচ্ছে যে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, আর বাচ্চাদের জন্য আরো 2টা এক্সট্রা আছে, আর্জিনিন এবং হিস্টিডিন। তাহলে বাচ্চাদের জন্য হচ্ছে 10টা, আর প্রাপ্তবয়স্ক মানুষের জন্য 8টা হচ্ছে যে অ্যামাইনো অ্যাসিড। এছাড়া বাকি যতগুলো অ্যামিনো অ্যাসিড আছে সেগুলো হচ্ছে অনত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। অনত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড হচ্ছে যে 12টা, 20 থেকে 8টা তো এখানে আসতেছে, তাহলে 12টা কি হচ্ছে অনত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। আর কিছু পারো না পারো, এইটার মনে রাখতে হবে অত্যাবশ্যকীয় কোনটা, অনত্যাবশ্যকীয় কোনটা। আচ্ছা, এগুলো আমাদের মনে রাখতে হবে। এখানে তোমাদের কিছু উদাহরণ দেওয়া আছে, যদি পারো একটু দেখবা। অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড মানে কি, বেনজিন চক্র থাকবে, ঠিক আছে? এলিফেটিক মানে কি, কোনো বেনজিন চক্র থাকবে না। তো কোনগুলো কোনগুলো উদাহরণ দেওয়া আছে, দরকার হলে একটু জাস্ট অ্যারোমেটিক যেগুলো আছে এগুলো একটু দেখো। অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড কোনগুলো কোনগুলা, ঠিক আছে? অ্যারোমেটিকের নামগুলো একটু পড়ো। ওই যে বলছিলাম পেপটাইড বন্ধন তৈরি হয়, তাই না? পেপটাইড বন্ধন তৈরি হয় দুইটা অ্যামাইনো অ্যাসিডের মাঝখানে, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড। এটার মধ্যে কি হয়, পেপটাইড বন্ধন তৈরি হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এখানে কি হচ্ছে, একটা পেপটাইড বন্ধনের মধ্যে কয়টা পেপটাইড থাকে বলতো? একটা ডাইপেপটাইড থাকে। কয়টা পেপটাইড থাকে বলতো? একটা ডাইপেপটাইড থাকে, ঠিক আছে? এই যে এটাকে আমরা বলতেছি ডাইপেপটাইড বন্ড, CONH2NH, এটাকে আমরা বলতে কি ডাইপেপটাইড। তাহলে একটা পেপটাইড বন্ধনের মধ্যে একটাই মাত্র ডাইপেপটাইড থাকতেছে। এখন এই যে প্রোটিন আমরা তৈরি করতেছি 20টা অ্যামাইনো অ্যাসিড দ্বারা, ঠিক আছে? এই প্রোটিন বিভিন্ন ক্লাসিফিকেশন হতে পারে, ঠিক আছে? একমাত্রিক হলে সেটাকে আমরা বলতেছি প্রাইমারি অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? আর দ্বিমাত্রিক হলে সেটাকে আমরা বলি সেকেন্ডারি প্রোটিন। প্রাইমারি প্রোটিন, সেকেন্ডারি প্রোটিন। সেকেন্ডারি প্রোটিনের উদাহরণ কি বলতো? মাংসপেশি, টেন্ডন, ধমনী, ঠিক আছে? এগুলো হচ্ছে সেকেন্ডারি। আর টারশিয়ারির মধ্যে কি আছে বলতো? টারশিয়ারির মধ্যে হচ্ছে যে, উদাহরণ কি দেওয়া নাই? এই যে টারশিয়ারির মধ্যে কি কি আছে? মায়োগ্লোবিন, দুধের কেসিন, ঠিক আছে? এনজাইম, এগুলোর মধ্যে কি থাকে? টারশিয়ারি থাকে। এক্সাম্পল গুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? কোয়াটারনারি আছে, এক্সাম্পল গুলো পড়বা। এখন একটা ইম্পর্টেন্ট মানে একটা প্রশ্ন আসে, যেমন হচ্ছে প্রাইমারির মধ্যে কোনো হাইড্রোজেন বন্ধন থাকে না। প্রাইমারি প্রোটিনের মধ্যে কোনো হাইড্রোজেন বন্ধন থাকে না, ঠিক আছে? হাইড্রোজেন বন্ধন থাকে কিসের মধ্যে বলতো? সেকেন্ডারি এবং টারশিয়ারি, ঠিক আছে? সেকেন্ডারি এবং টারশিয়ারির মধ্যে কি থাকে বলতো? হাইড্রোজেন বন্ধন থাকে, ঠিক আছে? হাইড্রোজেন বন্ধন থাকে সেকেন্ডারি এবং টারশিয়ারির মধ্যে। আমার লেখা তো নিজেই বুঝি না। আচ্ছা, ঠিক আছে, বলে দিচ্ছি, লিখে ফেলবা বইয়ের মধ্যেই। দৈনন্দিন জীবনে জৈব যৌগের ব্যবহার দরকার নাই, পড়বা। আচ্ছা, ওই যে ফ্রিজের হিমায়ুক্রমে আমরা ফ্রিয়ন্স ইউজ করে থাকি, সিএফসি, তাই না? পরিবেশ রসায়ন চ্যাপ্টার পড়া। সিএফসি ইউজ করে থাকি। কীটনাশক হিসেবে আমরা ডিডিটি ইউজ করে থাকি। ডিডিটি কি করে থাকে বলতো? আমরা কীটনাশক হিসেবে ইউজ করে থাকি। এটা আমাদের কি করে থাকে? লিভার প্রজননতন্ত্রের মধ্যে সমস্যা তৈরি করে থাকে, এমনকি ক্যান্সার তৈরি করে থাকে ডিডিটি। এটা একটা কীটনাশক, মনে রাখতে হবে। ডিডিটি একটা কীটনাশক। আচ্ছা, তো এই যে আমরা পড়ে ফেলছি, ডিডিটি একটা কি বলতো? কীটনাশক। ক্লোরোজাইনিনল কোথায় ইউজ করে? ডেটলের মূল উপাদানকে আমরা ক্লোরোজাইনিনল বলছিলাম, তাই না? তারপর হচ্ছে যে বিএইচসি, বিএইচসি হচ্ছে একটা কীটনাশক। তারপর কি ইথেন, ওয়েস্ট্রন একটা হচ্ছে দ্রাবক, ঠিক আছে? এগুলো একটু পড়বা। তারপরটাই যে হিমায়ক, সিএফসি 12, 13, 11, এগুলো যেগুলো আছে এগুলো হিমায়ক হিসেবে ইউজ করা হয়। তারপর হচ্ছে যে স্থানিক চেতনানাশক হিসেবে আমরা কোনটা ইউজ করে থাকি বলতো? ক্লোরোফর্ম ইউজ করে থাকি স্থানিক চেতনানাশক হিসেবে। আচ্ছা, অস্ত্রোপচারে আচ্ছা ক্লোরোমিথেন ইউজ করা হয় স্থানিকে, ঠিক আছে? আর হচ্ছে যে অস্ত্রোপচারে ইউজ করা হয় ক্লোরোফর্ম ইউজ করা হয়। তো এগুলো একটু দেখবে এমসিকিউর জন্য, এগুলা ইম্পর্টেন্ট, একবার পড়ে ফেলবা। আচ্ছা, পলিথিনের ব্যবহারের সুবিধা অসুবিধা। সুবিধা হচ্ছে যে আমরা এটা কি করতে পারি? বারবার ইউজ করতে পারি, রিউজ করতে পারি। অসুবিধা মানে কি? আমাদের পরিবেশ দূষণ হচ্ছে, ঠিক আছে? পরিবেশ দূষণ হচ্ছে, এগুলো কি হয় না? বায়োডিগ্রেডেবল না, পরিবেশের আমাদের ক্ষতি সাধন করতেছে, ঠিক আছে? এগুলো হচ্ছে অসুবিধা। ফরমালিনের সুবিধা অসুবিধা। আচ্ছা, ফরমালিন কখনো প্রিজারভেটিভ হিসেবে ইউজ করা হয় না, ঠিক আছে? ফরমালিন আমরা কোথায় ইউজ করে থাকি? অর্গান, ভিসেরা, ঠিক আছে? মৃত দেহ, এগুলো শনাক্ত করার জন্য আমরা ফরমালিন বা কার্বাইড ইউজ করে থাকবো। ফরমালিন বা কার্বাইড অনুমোদিত একটা হচ্ছে প্রিজারভেটিভ। প্রিজারভেটিভ এগুলো আমরা ইউজ করতে পারি না। প্রিজারভেটিভ কোনগুলো ইউজ করে থাকি? ওই যে আমাদের কোষ কর্মমুখী রসায়নের মধ্যে পড়ছিলাম, ঠিক আছে? যেগুলো পড়ছিলাম ওগুলো হচ্ছে অনুমোদিত। আর ফরমালিন কি? অনুমোদিত একটা প্রিজারভেটিভ। তো ফরমালিন ব্যবহারের সুবিধা, ঠিক আছে? আমরা ওই যে মৃতদেহ বা অর্গান, ভিসেরা, এগুলো আমরা শনাক্ত মানে সংরক্ষণ করে রাখতে পারি। অসুবিধা হচ্ছে যে প্রিজারভেটিভ হিসেবে আমরা ইউজ করবো না, তাহলে আমাদের ক্ষতি সাধন হবে। এর মাধ্যমে আমাদের জৈব যৌগ মোটামুটি আলহামদুলিল্লাহ শেষ। ভাইয়া যেগুলো যেগুলো বলছি এগুলো একটু গুরুত্ব সহকারে দেখবা।
এটা দেখার পরে কি করবা বলতো, আমাদের যে অনুশীলন আছে অনুশীলন একটু সলভ করে ফেলবা। ঠিক আছে, অনুশীলনী যদি মনে করো হেল্প লাগে, ইউটিউবে ফ্রি ক্লাস আছে আমার, ঠিক আছে, ওইটা একটু দেখো। আর কোনো সমস্যা আছে কিনা একটু দেখি। তোমরা তো আজকে কোনো সমস্যাও নাই, চ্যাট বক্স খুবই অল্প, পড়তে সুবিধা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা ভাই একটু বলো সমস্যা আছে কিনা, কোনো সমস্যা না থাকলে আমরা এখানে ক্লোজ করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, তোমরা কি সবাই বুঝতে পারছো? কোন জিনিসটা একটু বোঝো না একটু বলো তো, আরেকবার একটু রিক্যাপ করবো। আচ্ছা, তো এই তো প্রি মেডিকেল করতেছো, একটা খুবই ভালো অ্যাডভান্টেজ। ঠিক আছে, অন্যদের থেকে একটু হলেও তুমি আগায় থাকবা। এই আগানোটা অন্ততপক্ষে তুমি বইটাকে অন্ততপক্ষে শেষ করো, বইটা শেষ করলে অনেক বেশি লাভবান হবে। ঠিক আছে, তো এই তো, তো জানাও কিরকম ক্লাস লাগলো, আর জবিজয়কে ভয় পেও না। আচ্ছা, তাহলে সবাই বুঝতে পারছো সাইফুল, তাহলে তোমরা সবাই ভালো থাকো, উইশ ইউ অল দ্য বেস্ট। এই তো, আল্লাহ হাফেজ।